এই পরীক্ষাটাতে প্রিলিমসে 25 নম্বরের ম্যাথ থাকে, এবং যদি 2018 সালের যে প্রশ্নটা এসেছিল সেটা যদি দেখেন, সেখানে দেখতে পাবেন প্রশ্নের মান কিন্তু তার আগের যে পরীক্ষাগুলো তার থেকে অনেক বেশি মডারেট টু হার্ড লেভেলের কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তো এটা বলার উদ্দেশ্য একটাই, যে প্রিপারেশনটা এখন থেকেই শুরু করে দেওয়াটা খুব বেশি প্রয়োজন। এডুকেশন অনেক কিছু থাকে, কিন্তু ম্যাথের একটা জায়গা যথেষ্ট কঠিন। বিগত বছরের প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন সেটা কিন্তু খুব সহজ নয়। তো সেই প্রিপারেশনটা এখন থেকে শুরু করে দেওয়াটা খুব প্রয়োজন, যে কারণে এই ক্লাস এখান থেকেই শুরু করা হবে। তো ডেমো ক্লাস হিসেবে সেজন্য রাখা হয়েছে। স্যার যথেষ্ট যত্ন সহকারে পড়ান, দীর্ঘদিন উনি যুক্ত আছেন স্মার্ট লার্নিং এর। তো আপনাদের যা কিছু জানার, বলার, বোঝার উনাকে সরাসরি বলবেন, যেহেতু ম্যাথের ক্লাস অনেক কিছু বোঝার বিষয় রয়েছে, সরাসরি আপনারা জানাবেন। উনি যথেষ্ট যত্ন সহকারে পড়ান। তো স্যার আপনি এবার শুরু করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন কি প্রত্যেকের কাছে ভিজিবল আছে আর আমার ভয়েস ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, দেখো মেনলি এটা একটা ডেমো ক্লাস, যেটা থ্রু দিয়ে আমরা বুঝবো যে প্রিভিয়াস ইয়ারে সাব ইন্সপেক্টর অফ স্কুলের যে কোশ্চেন আমাদের কাছে এসেছিল 2018 বলো বা 2015 বলো, যে দুটো কোশ্চেন পেপার মেনলি আমার কাছে ছিল। তো সেখান থেকে আমরা কিছু অ্যানালাইসিস সেখানে তুলে নিয়ে আসবো, যে কোনো একটা পার্টিকুলার টপিক থেকে কোশ্চেন যদি আমাদেরকে এক্সামিনার জিজ্ঞাসা করে, সেটাকে আমরা কতটা স্মার্ট ওয়েতে বা কম সময়ের মধ্যে, বেশি ক্যালকুলেশনের মধ্যে না গিয়ে, বেশি জটিলতার মধ্যে না গিয়ে, কোনো ফর্মুলা না অ্যাপ্লাই আমরা করে, সেখান থেকে খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা কিভাবে কোশ্চেনকে সলভ করতে পারি। দেখো মেন মোটিভ আমাদের এটাই হয়, যে কোনো কম্পিটিটিভ ফিল্ডের ক্ষেত্রে যে ম্যাথ এমন একটা পার্ট হয় যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট 80 থেকে 70% স্টুডেন্ট দেখবে ভয় পায় যে ম্যাথ আমরা করতে পারছি না, এত ফর্মুলা মনে রাখতে পারছি না। যে ক্ষেত্রে আবার এটাও একটা পার্ট হয়ে দাঁড়ায় যে ম্যাথের যেহেতু দুটো পার্ট থাকে, একটা অ্যারিথমেটিক, একটা অ্যাডভান্স পার্ট। অনেকে আবার অ্যারিথমেটিকে ভালো হলেও অ্যাডভান্স পার্টটাতে আমরা অনেকেই পিছিয়ে থাকি শুধুমাত্র ল্যাক অফ প্র্যাকটিসের জন্য। এবং সেখানে অনেক ঘুরি আমাদের কাছে কি থাকে, প্রপার্টিস মনে রাখতে হয়, সেখানে অনেক আমাদের ফর্মুলা মনে রাখতে হয়, সেগুলোকে আবার সমস্ত কিছুকে ওই পরীক্ষার হলে গিয়ে লিখে দেওয়া, তো এটা বড় ডিফিকাল্ট হয়ে পড়ে আমাদের। তো আমরা আজকের ক্লাসে শুধু একটা ভয়েসে কিছু প্রবলেম আছে না স্যার, পরিষ্কার শুনতে পাচ্ছি। ঠিক। তো আজকের এই ডেমো ক্লাসের থ্রু দিয়ে জাস্ট আমরা একটা জিনিসই বুঝবো, মানে জাস্ট প্রথমে আমরা এটা অ্যানালাইসিস করবো যে প্রিভিয়াস ইয়ারে কি কি টাইপের কোশ্চেন আমাদের কাছে এসেছিল, এবং 2015 প্রবলেম হচ্ছে ভয়েসে। এবার কি ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, ভয়েস ক্লিয়ার ছিল তো। ওকে, বেশ। সো যেটা বলছিলাম যে ডেমো ক্লাসের থ্রু দিয়ে আমরা জাস্ট একটু দেখবো যে কোনো একটা পার্টিকুলার কোশ্চেনকে আমরা বেসিক ওয়েতে কিভাবে সলভ করতে পারি, এবং উইদাউট বেসিক কনসেপ্ট আমরা শর্ট ট্রিক্স কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, এবং যেটা আমাদের কাছে একদমই মনে হবে সিম্পল পার্ট বা সিম্পল জিনিস, যে হ্যাঁ এরকম ভাবে আমরা কোশ্চেনকে সলভ করতে পারছি। ঠিক, সিলেবাস তোমরা প্রত্যেকেই জানো যে সাব ইন্সপেক্টর অফ স্কুলের যে টোটাল 100 নম্বরের কোশ্চেন আমাদের কাছে আছে, তার মধ্যে 3টে পার্ট মেনলি থাকে। একটাতে এডুকেশন পার্ট হয় 50 মার্কসের, মানে যদি আমরা 2018 সালে যে এক্সাম হয়েছিল সেটা বেসিসে চলি, এডুকেশন থেকে ছিল 50 মার্কস কোশ্চেন আমাদের কাছে আছে। আর জেনারেল স্টাডিজ তার সাথে অ্যারিথমেটিক, এই দুটো পার্ট থেকে টোটাল 50 নম্বরের কোশ্চেন আমাদের কাছে হয়। মেবি প্রতিটা কোশ্চেনেই 2 মার্কস করে থাকে, টোটাল 200 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। ঠিক, যদি দুটো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমাদের কাছে ছিল, একটা 15 এবং একটা 18 সাল, যদি আমরা এটার দিকে অ্যানালাইসিস করি, এবং এটা তুলে নিয়ে আসার মেন একটাই কারণ, যে কোনো এক্সামকে যখনই আমরা ক্র্যাক করার কথা ভাবি, সবার ফার্স্ট আমাদের টার্গেট এটাই থাকে যে প্রিভিয়াস ইয়ার কি ফরম্যাটে আমাদের কাছে এক্সামিনার কোশ্চেন জিজ্ঞাসা করেছে। কারণ প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস যদি আমাদের কাছে ভালোভাবে না থেকে থাকে, আমরা এটা আন্দাজ করতে পারি না যে কোনো একটা পরীক্ষা ক্র্যাক করতে হলে আমার কাছে কতটুকু পড়তে হবে, কতটা পড়া প্রয়োজন, এবং কোন টপিকের উপর বেশি ফোকাস দেব। যারা কোশ্চেন সেট আপ করে তাদের কাছে একটা এরকম পার্ট থাকে যে প্রিভিয়াস ইয়ারে যেরকম ভাবে তারা কোশ্চেন সেট করে এসেছে, সেরকমই হুবহু 80 থেকে 90% কপি করে আছে, 10 থেকে 20% কি করে তারা চেঞ্জেস হয়। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ারে দেখো অ্যানালাইসিস খুব ভালোভাবে করে নিই, আমাদের কাছে একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকবে যে হ্যাঁ এই চ্যাপ্টারগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, যেই চ্যাপ্টার থেকে আমাদের প্রতি বছরই কোশ্চেন আসছে বা বেশি কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তো আশা করতে পারবো আমরা সামনের যখন এক্সাম আমাদের কাছে হবে, ঠিক সেইখান থেকে আমাদের বেশি কোশ্চেন জিজ্ঞাসা করবো। ঠিক,
দেখো 2018-তে যদি আমরা পার্সেন্টেজ, এই যে ম্যাথের চ্যাপ্টারটা আমাদের কাছে থাকে, যেটা শতকরা পার্সেন্টেজের অ্যারিথমেটিকের আমরা মাদার চ্যাপ্টার বলে থাকি, এটা থেকে যদি আমরা 2018-তে আসি, অনলি একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। কিন্তু 2015-তে দেখো টোটাল 20টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেন কিন্তু পার্সেন্টেজ থেকে এসেছে। ঠিক, নেক্সট দেখো যে চ্যাপ্টার আমাদের কাছে আছে যে টাইম এন্ড ওয়ার্ক, এর সাথে পাইপ এন্ড সিস্টেম, দুটো যেহেতু একই ফর্মুলার উপর বেস করে হয় তাই আমি দুটোকে একসাথে অ্যাড করেছি। এখানে 2018 সালে যে এক্সাম হয়েছিল তাতে ছিল 3টে কোশ্চেন, 2015-তে এক্সামে কিন্তু ছিল 2টো কোশ্চেন। তো এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা ধরে চলতে পারি, যে টাইম এন্ড ওয়ার্ক এবং পাইপ এন্ড সিস্টেম। অ্যাকচুয়ালি শুধু এই সাব ইন্সপেক্টর অফ স্কুল এই পরীক্ষার জন্য না, তুমি যে কোনো এক্সামই দাও না কেন, কম্পিটিটিভ এক্সাম, সেটা সিজিএল হোক, ডব্লিউবিসিএস হোক, সমস্ত এক্সামের ক্ষেত্রে যতগুলো টপিক এখানে লিখে দেওয়া আছে অ্যারিথমেটিকে, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক, কিন্তু যদি আমরা এই সাব ইন্সপেক্টর অফ স্কুলের ক্ষেত্রে আসি, এর পরের দেখো যে চ্যাপ্টারটা আমাদের কাছে আছে টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স, যেটাকে আমরা বাংলাতে সময়, দূরত্ব এবং গতিবেগ বলে থাকি। এখান থেকে 2018-তে কোশ্চেন এসেছিল 2টো, 2015-তে কোশ্চেন এসেছিল 2টো। তো দুটো বছরই কোশ্চেন এসেছে, মানে এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা ধরে চলতে পারি। সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 2018-তেই কোশ্চেন এসেছে পুরোপুরি 4টা। 2015-তে কিন্তু এখান থেকে কোনো কোশ্চেন ছিল না, বাট 2018-তে এই দুটো চ্যাপ্টার থেকে টোটাল 4টা কোশ্চেন জিজ্ঞাসা করেছে আউট অফ 25 কোশ্চেন। নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব, যেটা আমরা চ্যাপ্টার বলে থাকি বাংলাতে, সেখান থেকে দেখো 2018-তে একটা কোশ্চেন এসেছিল, 2015-তেও কতগুলো কোশ্চেন এসেছিল, 4টে। সো দুটো ইয়ারেই যদি কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে তাহলে আমরা ধরে চলতে পারি যে হ্যাঁ এই একটা আমাদের কাছে ইম্পর্টেন্ট টপিক হতে পারে। এভারেজ থেকে দেখো 2018-তে টোটাল 3টে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। পারমুটেশন কম্বিনেশন একটা চ্যাপ্টার, যেখান থেকে দেখবে তুমি যদি প্রিভিয়াস ইয়ার 2018 সালের কোশ্চেন পেপারটা একটু ঘাঁটো, লেটার ফ্রেন্ডদের মধ্যে লেটার ডিস্ট্রিবিউট করা হচ্ছে, কত রকম ওয়েতে আমরা লেটার পাঠাতে পারবো, ঠিক এইরকম টাইপের একটা কোশ্চেন ছিল, যেটা পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা কোশ্চেনকে সলভ করতে পারি। সেখান থেকে একটা কোশ্চেন 2018 সালে এসেছিল। রেশিও এন্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত, এই চ্যাপ্টার থেকে 2015-তে 2টো কোশ্চেন ছিল। মিক্সার অ্যালিগেশন, এই চ্যাপ্টার থেকে 2টো বছরই কোশ্চেন এসেছে। 2018-তে ছিল 2টো কোশ্চেন, 2015-তে কিন্তু একটা কোশ্চেন এসেছিল। এরপর দেখো সিম্পলিফিকেশন। অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশন যদি আমরা দেখি, এটা অনেক বড় একটা পার্ট হয়, যেখানে আমরা অনেক রকম প্যাটার্ন দেখতে পাই। কখনো বদমাস রুলের উপর বেস করে কোশ্চেন দিয়ে দেওয়া থাকে, কখনো সার্টস এন্ড ইন্ডিসেসকে আমরা সিম্পলিফিকেশনের ভিতরে আনতে পারি। অনেক রকম পার্টিকুলার সিরিজ থাকে, আন্ডার রুট কিছু সিরিজ হয়, কিছু ফ্র্যাকশনের সিরিজ আমাদের কাছে চলে। তো পুরোপুরি পার্টটাকে যদি আমরা সিম্পলিফিকেশনের ভিতরে রাখি, সেখান থেকে 2018-তে কিন্তু 3টে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, আর 2015-তে দেখো 2টো কোশ্চেন এসেছিল। পার্টনারশিপ বা অংশীদারিত্ব কারবার যদি চ্যাপ্টারটা আমরা দেখি, এটা জাস্ট 2018-তে একটা কোশ্চেন এখান থেকে এসেছিল। বোট এন্ড স্ট্রিম, এখান থেকে দেখো 2018-তে একটা কোশ্চেন এসেছে। এজ প্রবলেম কিন্তু 2টো বছরই কোশ্চেন এসেছে, এজ প্রবলেম, বয়স সংক্রান্ত যে সমস্যা আমরা কোশ্চেন পড়ি। আচ্ছা, ক্লক যদিও রিজনিং এর পার্ট, এটা ম্যাথের পার্ট নয়, কিন্তু এই ক্লক থেকে একটা কোশ্চেন ছিল যে তোমার 7টা এবং 8টার মধ্যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ হয়, ঠিক এরকম টাইপের একটা কোশ্চেন ছিল, যেটা তোমার 2018-তে দেখা গেছে। আর অ্যাডভান্স ম্যাথ থেকেও একটা কোশ্চেন ছিল, যদিও বলে দেওয়া থাকে সিলেবাসে যে এটা আমাদের কাছে একটা হচ্ছে অ্যারিথমেটিকে শুধুমাত্র পোর্শন থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে, এটা সিলেবাসে উল্লেখ করা থাকে। যদি এবছর কেউ ফুডের এসআই এক্সাম তোমাদের মধ্যে কেউ দিয়ে থাকো, দেখবে যেখানে সিলেবাসে লেখা ছিল অ্যারিথমেটিক, কিন্তু 17 তারিখের লাস্ট শিফটে যে কোশ্চেন এসেছিল, সেই শিফটের কোশ্চেনে অ্যালজেব্রা, সেখানে তোমার হাইট এন্ড ডিস্টেন্স, জিওমেট্রি থেকে কোশ্চেন, সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করেছে। সো অ্যাডভান্স ম্যাথ ঠিক এরকমই 2018-তে একটা কোশ্চেন ছিল হাইট এন্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে। সো শুধুমাত্র অ্যারিথমেটিক পোর্শন বলে দেওয়া থাকলেই যে অ্যারিথমেটিক পোর্শন থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে তা না। যেমন পারমুটেশন কম্বিনেশন অ্যারিথমেটিকের পার্ট নয়, তবু তোমার এখান থেকে কোশ্চেন এসেছিল 2018-তে। অ্যাডভান্স ম্যাথে ওই হাইট এন্ড ডিস্টেন্স সেটাও তোমার অ্যারিথমেটিকের পার্ট না, সেখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। তো যাদের এখন টার্গেট থাকবে যে এই এক্সামটাকে ক্র্যাক করার জন্য, যদি তোমাদের পাখির চোখে এক্সামটা হয়ে থাকে, তো বলবো যে সিলেবাসকে তোমার সবার প্রথম এই যে অ্যানালাইসিস, আপাতত এই দুটো প্রিভিয়াস ইয়ার এক্সাম যেটা হয়েছিল তার উপর বেস করে দিলাম। ম্যাথের ক্ষেত্রে এইটুকু পার্ট তোমাদেরকে ফলো করতে হবে খুব ভালোভাবে, যে হ্যাঁ এই চ্যাপ্টারগুলো আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট আছে, এখান থেকে আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে। সো আপাতত তুমি যাই করো না কেন, এই চ্যাপ্টারগুলো তোমাকে খুব ভালোভাবে কমপ্লিট করে নিতে হবে, এবং এর মধ্যে তোমাকে ওয়েটেজ দেখতে হবে যে কোনটার ওয়েটেজ সব থেকে বেশি। দুটো বছরে যেটা ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে, যেমন এখানে দেখো টাইম এন্ড ওয়ার্ক, পাইপ এন্ড সিস্টেম, এটার একটা ওয়েটেজ আছে খুব ভালো। টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স, এটার ওয়েটেজ আছে। পার্সেন্টেজ তো তোমাকে শিখতেই হবে, আদারওয়াইজ তুমি অন্য চ্যাপ্টার কোশ্চেন করতেই পারবে না। তো পার্সেন্টেজের ওয়েটেজ তোমাকে দিতে হবে। তো এরকম ভাবে তোমাকে আস্তে আস্তে কি করতে হবে না, সিলেবাস কমপ্লিট করতে হবে, এবং নিজের থেকে সুন্দর করে নোট বানিয়ে নিলে কোন পার্টে তুমি কিভাবে কোশ্চেনকে সলভ করবে, কত রকম টাইপের কোশ্চেন হয়। শুধুমাত্র দেখো এই টপিক গুলো ধরে ধরে তোমার পড়লেই হবে না। মেন কাজ হচ্ছে যে আমাদের টার্গেট এরকমই থাকবে, যখন কোনো একটা পার্টিকুলার টপিক আমরা স্টার্ট করব, সেখান থেকে যেন যাই কোশ্চেন আমাকে দেখ না কেন, আমি যেন 100% মার্কস অ্যাচিভ করতে পারি, এটাই হচ্ছে মেন আমাদের পার্ট থাকে।
কারণ প্রতিটা পার্টি সিলেবাসের মধ্যে তোমার কোনো একটা পরীক্ষাতে যাই থাক না কেন, যদি তুমি পুরো পার্টকে সমানভাবে না নিয়ে যাও, তো এক এক মার্কস কেন, এখন দেখবে পয়েন্ট অফ ফ্র্যাকশন মার্কসের জন্য আমরা কি করি না, পেছনে চলে যাই। মানে তুমি সিলেক্টেড লিস্টের নামের থেকে একদম আনসিলেক্টেড লিস্ট বা যেটা ফেল এর লিস্ট আমরা বলে থাকি সেখানে চলে আসো। তো টার্গেট আমাদের এরকমই থাকবে যে আমরা ম্যাথ ঠিক এরকম ভাবেই শিখবো যাতে করে এই 25 নম্বরের মধ্যে আমরা আউট অফ 25 স্কোর করতে পারি, যত হার্ডই আমাদেরকে কোশ্চেন দেখ না কেন এবং যে কোনো চ্যাপ্টার থেকে আমাদের কাছে কোশ্চেন আসুক না কেন, ঠিক আমরা এরকম ভাবেই পুরো ম্যাথটাকে কমপ্লিট করবো। ঠিক 2018-তে তুমি যদি কোশ্চেন দেখো, 2015 সালে যে কোশ্চেন ছিল একদমই ইজি লেভেল, তার থেকে 2018 সালের কোশ্চেন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হয়েছিল এবং অনেক লেন্দি কোশ্চেন ছিল। আমরা সেই লেন্দি কোশ্চেনের আজকে কিছুটা পার্ট কমপ্লিট করবো, যে কত বড় টাইপের কোশ্চেন গুলো যেগুলো দেখে হয়তো অনেকের ঘাবড়ে যাওয়ার কথা, সেগুলোকে আমরা কতটা ইজিয়েস্ট ওয়েতে সলভ করতে পারছি সেটা আমরা দেখবো। তো যেটা বলছিলাম যে কোনো একটা পার্টিকুলার পরীক্ষাতে যখন তুমি সিলেবাসকে কমপ্লিট করবে, কিছু বলবে? সিলেবাস যখন কমপ্লিট করবে, ঠিক প্রত্যেকে সাজেস্ট করবো যে এরকম ভাবে পড়ো, কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারে তুমি যখন ঢুকবে তাতে যত রকম টাইপের কোশ্চেন হয় সমস্ত টাইপ যেন তোমার কাছে কাজ থাকে। এরকম না যে ধরো কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার তুমি কমপ্লিট করছো, তার মাত্র 10টা টাইপের মধ্যে তুমি 2টো বা 3টে টাইপ করে ভাবলে যে আমার পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তুমি যখন এক্সাম হলে গিয়ে যাবে, যে দেখবে ওই বাদ বাকি যে চ্যাপ্টার গুলো তুমি এখনো কমপ্লিট করে আসবে, ওখান থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেখো, এই পেজে আমি নিয়েছি যে নাম্বার সিস্টেম এবং সংখ্যা তত্ত্ব যে চ্যাপ্টারটা আমরা জানি, ছোট থেকে পড়ে এসেছি, যেখানে আমরা কি পড়ি যে ক্লাসিফিকেশন অফ নাম্বার, নাম্বারের কত রকম ভাগ আমাদের কাছে আছে সেগুলো পড়তে হয়। যেখানে আমরা দেখেছি যে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, কম্পোজিট নাম্বার, যৌগিক, রিয়েল নাম্বার, বাস্তব, অড, ইভেন, এসব ডিফারেন্ট টাইপের নাম্বার আমাদের কাছে থাকে। তো সবার ফার্স্ট পয়েন্ট কি, যে আমাদেরকে নাম্বার সিস্টেমে এটা পড়ে নিতে হয় যে নাম্বারের ক্লাসিফিকেশন কি আছে, কি ভাগ আমরা জানি, নাম্বার কোথা থেকে তৈরি হয়েছে, সমস্ত কিছু পার্ট আমরা এখান থেকে শিখে নেব। এরপরে তুমি যদি নাম্বার সিস্টেমের টাইপ দেখো, যেটা প্রবলেম বেসড অন ডিভিজিবিলিটি রুল, বিভাজ্যতার নিয়ম, এর উপরে বেশ করে কিন্তু খুব ভালো লেভেলের কোশ্চেন হয়। ঠিক কখনো দেখবে কিছু প্রাইম নাম্বার থেকে থাকে 7 বলো, 11 বলো, 13 বলো, 19, 17, এদের কিছু ডিভিজিবিলিটি রুল আমাদেরকে জিজ্ঞাসা করে। সেটা ছাড়াও সব থেকে যদি বেশি কোশ্চেন আসে, সেটা 9 এর ডিভিজিবিলিটি রুল, 3 এর ডিভিজিবিলিটি রুল, এগুলোর উপরে বেশ করে আমাদেরকে কোশ্চেন দেয়। 3 নম্বর পার্টে দেখো, যদি আমরা আছি নাম্বার সিস্টেমের টাইপের ভেতর, যে প্রবলেম বেসড অন স্পেসিফিক অফ ডিজিট এন্ড কাউন্টিং নাম্বার, এর উপরে বেশ করে 2015-তে একটা কোশ্চেন ছিল, যেটা আজকের ক্লাসে আমরা ফার্স্ট ডিসকাশন করব, যে নাম্বার কাউন্টের উপরে তোমাকে বেশ করে কোশ্চেন দিতে পারে, অথবা অনেক সময় কি হয় না, ডিজিট কাউন্ট করার কথা বলতে পারে, এটা একটা টাইপ হয়। প্রবলেম বেসড অন ইউনিট ডিজিট, কোন একটা বড় এক্সপ্রেশন তোমার সামনে তুলে দিল, সেই এক্সপ্রেশনটাকে সলভ করলে তুমি যে রেজাল্ট পাবে, সেই রেজাল্টের ইউনিট ডিজিট মানে হচ্ছে যে একক স্থানীয় অঙ্ক, একদম ডান দিকে যে ডিজিট আমাদের কাছে থাকবে সেটা আমাদের কাছে কত আসবে, সেটা তোমাকে টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এরপরে দেখো টাইপ কি হয়, যে ফ্যাক্টরাইজেশন অফ নাম্বার, কোন একটা নাম্বারকে যখন আমরা উৎপাদকে ভাঙবো, সে উৎপাদকে ভাঙলে তার উৎপাদকের সংখ্যা কতগুলো হবে। আবার উৎপাদকের অনেক রকম টাইপ হয়, যে কতগুলো আমরা মৌলিক উৎপাদক পাবো, কতগুলো জোড় উৎপাদক পাবো, কতগুলো বিজোড় উৎপাদক পাবো, জোড় উৎপাদকের যোগফল কত হবে, বিজোড় উৎপাদকের যোগফল কত হবে, ডিফারেন্ট টাইপের কোশ্চেন আবার ফ্যাক্টরাইজেশন থেকে হতে পারে। তো সমস্ত পার্ট তোমাকে আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। দেন দেখো প্রবলেম বেসড অন প্লেস ভ্যালু এন্ড নিউমেরিক্যাল ভ্যালু, মানে এটাকে আমরা প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু বলে থাকি, স্থানীয় মান এবং সংখ্যাগত মান, এটার উপরে স্থানীয় মান এবং মুখ্য মান, যেটাকে আমরা বাংলাতে বলি। তো এটা একটা পার্ট নাম্বার সিস্টেমের ভিতরে থাকে। আর মিসলিনিয়াস টাইপের কিছু কোশ্চেন, যেখানে জিরো লাস্ট অফ দ্য এক্সপ্রেশন, কোন একটা এক্সপ্রেশন হয়তো তোমাকে এক্সামিনার দিয়ে দিল, দেন বললো যে এই এক্সপ্রেশনটাকে তুমি যদি বসে বসে সলভ করো, এর লাস্টে তুমি কতগুলো জিরো পাবে। জাস্ট একটা এক্সাম্পল দেখো, যদি আমি এখানে লিখি, তোমাকে এক্সামিনার হয়তো এরকম একটা কোশ্চেন দিল, যে 2 to the power 5 মাল্টিপ্লিকেশন 7 to the power 8 মাল্টিপ্লিকেশন 10 to the power 9, এই একটা এক্সপ্রেশন, 2-5টা মাল্টিপ্লিকেশন আছে, 7-8 বার মাল্টিপ্লিকেশন আছে এবং 10 তোমার কাছে 9 বার মাল্টিপ্লিকেশন আছে। এই পুরো রেজাল্টটাকে তুমি যদি সলভ করো, তোমার কাছে তো সাপোজ কিছু একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটার ডান দিকে তুমি কতগুলো শূন্য পাবে, এটাই তোমাকে কাউন্ট করতে হবে। এটা একটা পার্ট, যেটাকে আমরা জিরো লাস্ট অফ দ্য এক্সপ্রেশন বলেছি। ঠিক এছাড়াও কিছু নাম্বার সিস্টেমের ওয়ার্ড প্রবলেম থাকতে পারে। তো এই পুরো পার্ট যখন তোমার কাছে কমপ্লিট হবে, তখনই আমরা বলতে পারি যে হ্যাঁ, আমার কাছে নাম্বার সিস্টেম পুরোটা কমপ্লিট হলো, এবং আমাকে এক্সামিনার যে কোনো পার্ট থেকে কোশ্চেন দেখ না কেন, আমার কাছে ফুল কমপ্লিট আছে, আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে পারবো। যেমন আরেকটা চ্যাপ্টার যদি আমরা দেখি, দেখো যেটা নিচে আছে, যে পার্সেন্টেজ বা শতকরা, যেটাকে আমরা এক্ষুনি বলছিলাম যে অ্যারিথমেটিকের মাদার চ্যাপ্টার বলে থাকি।
সো এখানে তোমাকে কোশ্চেন কত রকম টাইপের দিতে পারে, প্রবলেম বেসড অন পপুলেশন। পপুলেশন মিনস জনসংখ্যার উপরে বেস করে তোমাকে পার্সেন্টেজের কোশ্চেন দিতে পারে, যে কোনো একটা বছর কোনো একটা গ্রামে এতজন জনসংখ্যা ছিল, পরপর 2 বছর সেখানে ধরে নাও কিছু একটা হয়েছে, করোনার কারণে প্রথম বছর 10% লোক মারা গেল, দ্বিতীয় বছর 20% লোক মারা গেল, তো 3 বছর পরে সেখানে জনসংখ্যা কত হবে, এরকম হতে পারে। বা কোনো একটা গ্রামে জনসংখ্যা সাপোজ এবছর তোমাকে বললো 10,000 জন আছে, পরের বছরে 10% ইনক্রিজ হয়েছে, তার পরের বছর আরো 10% ইনক্রিজ হয়েছে, সো 2 বছর পরে গিয়ে সেখানে জনসংখ্যা কত তৈরি হবে, এই টাইপের কোশ্চেন, যেটাকে আমরা টাইপ নাম্বার 1 বলতে পারি। সো পপুলেশন বেস এই কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে পারে। পার্সেন্টেজের সেকেন্ড টাইপ কি দেখো, যে প্রবলেম বেসড অন এক্সাম এন্ড স্টুডেন্ট অথবা এক্সামের উপর ডিপেন্ড করে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এখান থেকে তোমাকে কোশ্চেন কিরকম দেবে, যে কিছু হয়তো বলে দিল, ডেটা তোমাকে দিয়ে দেওয়া আছে যে কোনো একটা পরীক্ষাতে পাস করতে হলে তোমাকে বললো যে 33% মার্কস প্রয়োজন, তো কোনো একটা স্টুডেন্ট ধরো 23% মার্কস পেয়েছে, তারপরে আবার 50 নম্বরের জন্য ফেল করেছে, তো সেরকমই যদি কন্ডিশন হয়ে থাকে তাহলে পরীক্ষার টোটাল কত মার্কস সেট ছিল। তো এই টাইপের কিছু কোশ্চেন তোমাকে এক্সাম এবং স্টুডেন্টের উপর ডেটার উপরে বেস করে তোমাকে পার্সেন্টেজের টাইপ 2 থেকে কোশ্চেন দিতে পারে। ঠিক, পরের টাইপে দেখো যদি আমরা আসি, যে প্রবলেম বেসড অন ইনকাম, এক্সপেন্ডিচার এবং সেভিং। কেউ কত টাকা ইনকাম করছে, তার মধ্যে কত টাকা খরচা করে দিচ্ছে, বাকি টাকাটা তার সেভিংসে পড়ে থাকছে। আমরা কি জানি যে ইনকাম থেকে আমরা যেটা আয় করে নিয়ে আসি, সেখান থেকে ব্যয়টাকে যদি আমরা মাইনাস করে দিই বা সাবস্ট্রাক্ট করি, তারপরে আমাদের কাছে কি হয় না, সঞ্চয় তৈরি হয়। এই একটা ডেটা তোমাকে দিয়ে দেওয়া থাকবে, বলবে এর পরের বছর তোমার ইনকামটা এত পার্সেন্টেজ বেড়ে গেছে, তোমার খরচাটা এত পার্সেন্টেজ বেড়ে গেছে, তাহলে তোমার সেভিংটার উপরে কি চেঞ্জেস এসেছে, তোমার সেভিং বাড়বে কত পার্সেন্টেজ বেড়েছে, বা কমলে কত পার্সেন্টেজ কমেছে, সেটা তোমাকে বের করতে হবে। পরের টাইপে তুমি যদি দেখো, যে প্রবলেম বেসড অন পার্সেন্টেজ অফ নাম্বার। কোন একটা নাম্বারের ধরে নাও তোমাকে বললো যে একটা নাম্বার দিয়ে দেওয়া আছে 300, এই নাম্বারটা সাপোজ যদি আমরা 20% ক্যালকুলেট করি কত হবে, অথবা এই 300 নাম্বারটাকে যদি আমরা তার 70% ইনক্রিজ করে দিই, বাড়িয়ে দিই, তার ভ্যালু তোমার কাছে কত আসবে, এই টাইপের কোশ্চেন তোমাকে এখান থেকে জিজ্ঞাসা করতে পারে। পার্সেন্টেজ চেঞ্জ কখনো তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ হয়। ফাইন্ডিং পার্সেন্টেজ মিনস, ধরো তোমাকে সাপোজ বললো দুটো নাম্বার দিয়ে দেওয়া আছে, একটা 500 আর একটা নাম্বার তোমাকে দিয়ে দেওয়া আছে 700, এটা একটা নাম্বার এ, আর এই নাম্বারটাকে আমরা বি নিয়ে নিলাম। কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এ যে নাম্বারটা আছে সেটা বি নাম্বারের রেসপেক্টে কত পার্সেন্টেজ, বি এর নাম্বারের কত পার্সেন্টেজ ক্যালকুলেট করো। অথবা উল্টো দিকে তোমাকে এটা বলতে পারে যে বি যে নাম্বারটা আছে সেটা এ নাম্বারের থেকে কত পার্সেন্টেজ বেশি বা কত পার্সেন্টেজ বড়। এই টাইপের কোশ্চেন তোমার ফাইন্ডিং পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে আসে। ঠিক, পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া, পার্সেন্টেজ চেঞ্জ ইন এরিয়া বা ক্ষেত্রফলের উপরে কি চেঞ্জেস আসবে, এটা তোমার অ্যাকচুয়ালি ম্যানসুরেশনের উপরে কোশ্চেন, মানে যেটাকে আমরা পরিমিতিতে আয়তক্ষেত্র বলো বা বর্গক্ষেত্র বলো, যে টাইপের কোশ্চেন গুলো পড়ি, তার উপরে বেস করে পার্সেন্টেজে কিছু কোশ্চেন হয়। সার্কেলও এখানে ইনক্লুড করতে পারে। তোমাকে হয়তো এটা বললো যে কোনো একটা সার্কেল তোমার কাছে আছে, এই সার্কেলটার কিছু একটা রেডিয়াস ছিল, এই সার্কেলটার কিছু একটা রেডিয়াস ছিল, ব্যাসার্ধ ছিল। এই ব্যাসার্ধটাকে সাপোজ যদি আমরা 5% ইনক্রিজ করে দিই, 5% ইনক্রিজ করে দিই, যখন তুমি সার্কেলটার এরিয়া বা ক্ষেত্রফল ক্যালকুলেট করবে, এই বৃত্তটার যখন তুমি ক্ষেত্রফল ক্যালকুলেট করবে, তার এরিয়ার উপরে কি চেঞ্জেস আসবে, কত পার্সেন্টেজ ইনক্রিজ হবে, তোমাকে এই টাইপের কোশ্চেন দিতে পারে। অনেক সময় কোশ্চেন এরকম দেয় আয়তক্ষেত্রের উপর বেস করে, যে কোনো একটা রেক্টেঙ্গুলার ফিল্ড আমাদের কাছে আছে, তার লেন্থটাকে সাপোজ আমরা 10% বাড়িয়ে দিলাম, যেটা দৈর্ঘ্য ছিল সেটাকে আমরা 10% বাড়ালাম, যেটা প্রস্থ আমাদের কাছে ছিল সেটাকে আমরা 5% বাড়িয়ে দিলাম। তো দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি আমরা বাড়িয়ে দিই, তো আয়তকার যে ক্ষেত্রটা আমরা দেখছি এটা চেঞ্জেস হয়ে আমাদের কাছে বেড়ে যাওয়ার পরে কিছু একটা হবে। তো যদি বেড়ে যায় তার কি হবে, তার এরিয়া বা ক্ষেত্রফলটা চেঞ্জেস হবে, তো চেঞ্জটা কতটা হবে, কত পার্সেন্টেজ চেঞ্জ হবে, এটা আমাদেরকে বের করতে বলে। এটা একটা টাইপ হয়। প্রবলেম বেসড অন ভোটিং, ভোটের উপরে ডিপেন্ড করে হয়। কিরকম হয়, যে ধরো কোনো একটা জায়গাতে ভোট হচ্ছে, সেখানে দুজন ক্যান্ডিডেট আছে, দুজন ক্যান্ডিডেটের উপরে বেস করে তোমাকে কিছু ডেটা দিয়ে দেওয়া থাকে, যে একটা ক্যান্ডিডেট যদি 50% ভোট পেয়ে থাকে বা 70% ভোট পায়, আরেকটা ক্যান্ডিডেটকে যদি 900টা ভোটে হারিয়ে দেয়, তো আর ওই ক্যান্ডিডেট তোমার কাছে টোটাল কতগুলো ভোট পেয়েছিল, এটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। অনেক সময় এটা কোশ্চেন হয় যে টোটাল ভোটার সংখ্যা সেখানে কত ছিল। অনেক সময় ভোট বাতিল হয়ে থাকে, যতজন ভোট কাস্ট করেছিল তার মধ্যে কিছু ভোট বাতিল হয়ে থাকে, তার উপরে বেস করে কোশ্চেন হয়। আর লাস্ট দেখো যেটা ইম্পর্টেন্ট টাইপ, যেটা সিজিএল মেন্স লেভেলে দেখা যায়, যে বোনাস টাইপের একটা কোশ্চেন পার্সেন্টেজ থেকে আসে। বোনাস মিন্স দেখবে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয় বা যারা সেলসম্যান হিসেবে কাজ করে, ঠিক ওদের উপরে প্রযোজ্য এই বোনাস টাইপের কোশ্চেনটা। তোমাকে বললো যে কিছু একটা সেল তোমাকে করতে দিতে হবে, ঠিক, যে 10,000 টাকা অবধি তুমি যদি সেল করো, 10,000 টাকা আপ টু 10,000 টাকা অবধি তুমি যদি সেল বা বিক্রি করে থাকো, তুমি 10% কি পাবে না, কমিশন পাবে। এবার তোমাকে ওই যেই সংস্থাতে থাকছে, যেখান থেকে সে সেলস করছে, ওখান থেকে বলে দিল যে 10,000 টাকার ওপরে যদি কোনো টাকার উপরে সে সেল করে থাকে, এই 10% কমিশন তো সে পাবেই, তার সাথে আরো 3% সে কি না এক্সট্রা বোনাস পাবে, 3% এক্সট্রা বোনাস পাবে।
এরকম ভাবে তোমাকে হয়তো বললো যে কোনো কিছু টাকা পরিমাণ সেল করানোর পর ওই পার্সনটা বা ওই সেলসম্যানটা যদি টোটাল 1700 টাকা ইনকাম করে থাকে তার কমিশন এবং বোনাস থেকে, তাহলে মোট কত টাকা সে সেল করেছিল এটা তোমাকে বের করতে বলতে পারে। তো এই হচ্ছে দেখো টোটাল তোমার কাছে কি এত রকম টাইপের কোশ্চেন, 10 বা 9 রকম টাইপের, যেটা পার্সেন্টেজের উপর থেকে আসবে। আর এই পুরো পার্ট যখন তোমার কাছে কমপ্লিট হবে তখনই তুমি বলতে পারবে যে আমি পার্সেন্টেজ শিখলাম। আদারওয়াইজ এই প্রথম 4-5টা পার্ট তুমি যদি কমপ্লিট করে নাও, দেন ভাবো যে আমি পার্সেন্টেজ শিখে গেছি, তোমাকে ভোটিং থেকে কোশ্চেন দিলে তুমি করতে পারলে না, বোনাস থেকে তোমাকে কোশ্চেন দিলে তুমি করতে পারলে না, এটা যেন না হয়। তো প্রথম থেকে এরকমই টার্গেট রাখবে যখনই তোমাদের কাছে যে কতদিন পরেই তোমার কাছে এক্সাম হোক না কেন, তো আমাদের টার্গেট থাকবে এটাই যে আমরা যদি এখন থেকে পড়াশোনা স্টার্ট করি, তো এই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আমরা এখান থেকে দেখলাম, এই চ্যাপ্টার গুলো আমরা সুন্দরভাবে এমন ভাবে কমপ্লিট করে নেব যাতে করে এই 25 নাম্বার যে ম্যাথে আছে তাতে তোমাকে আর মাথা ঘামাতে না হয় যে ম্যাথে 25-এর মধ্যে আমি 25ই পাবো, যাই কোশ্চেন আমাদেরকে দেখ না কেন। ঠিক, তো এটা হচ্ছে দেখো একটা প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস, যেটা 2015 এবং 2018 এক্সাম হয়েছিল, তার কোন কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট এবং সিলেবাসকে তুমি কিভাবে কমপ্লিট করবে সেটা আমরা একটা আইডিয়া এখান থেকে পেলাম। এবার শুধু সিলেবাস কিন্তু কমপ্লিট করলে হবে না, ম্যাথ এমন একটা পার্ট যেটাতে তুমি যদি প্র্যাকটিস না করো, রিভিশন না করো, শুধু ম্যাথ বলে না, তুমি জিএস বলো, যাই পড়ো না কেন, তুমি সমস্ত জিনিস কি হয় যে 7 দিন বা 8 দিন পর পর আমাদের মাথা থেকে আস্তে আস্তে সেটা কি হয় না, রিমুভ হতে থাকে, আমরা ভুলতে থাকি। সো ওই যেই সময়টাতে আমরা কোনো একটা পার্টিকুলার জিনিস ভুলতে বসি, সেই সময়টাতে যদি আমরা আমরা সেটাকে আবার রিভিশন করে নিই আরেকবার, তাহলে তার মেয়াদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মানে যেটাকে আমরা প্রথম একদিন পড়ে 7 দিন মনে রাখতে পারতাম, যে সময় ভোলার কথা ছিল সেই সময় রিভিশন করলে আমরা সেটাকে আবার দ্বিগুণ, মানে 7 থেকে 14 দিন আমরা মনে রাখতে পারি। আবার সেই 14 দিনের মাথায় তুমি যদি আরেকবার রিভিশন করো, সেটা তার 3 গুণ মেয়াদ হয়, মানে 21 দিন অবধি তুমি মনে রাখতে পারবে। এরকম ভাবে ঠিক 5-6 বার যদি কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারকে তুমি কমপ্লিট করে নিতে পারো, দেখবে সেটা তোমার কাছে প্রায় 2-3 বছর মনেই থেকে যাবে, তুমি আর ভুলবেই না। মানে প্র্যাকটিস করতে করতে তোমার কাছে এমন একটা জিনিস আসবে, তোমার আর প্রয়োজন নেই কোনো কিছু রিভিশন করার, তুমি কোশ্চেন দেখে বুঝতে পারবে আচ্ছা এটা তো এই জিনিস, চলো এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এরকম হয়। তো শুধু এই কনসেপ্ট দেখো, সবার প্রথম তুমি যদি টার্গেট এরকম রাখো যে ম্যাথকে তুমি খুব ভালোভাবে শিখবে বা খুব ভালোভাবে তুমি নাম্বার পেতে চাও, এখান থেকে 100% মার্কস অ্যাচিভ করতে চাও, তোমাকে যেটা করতে হবে সবার প্রথমে এই সিলেবাস সম্বন্ধে একটা খুব ভালোভাবে আইডিয়া নিয়ে নিতে হবে। তারপর কি করবে না, সিলেবাসে যা কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে একদম পুরো বেসিক থেকে টাইপ ওয়াইজ ধরে ধরে একবার তোমাকে কমপ্লিট করে নিতে হবে। এটা ফার্স্ট কাজ। এর পরের কাজ কি হবে, এর পরের কাজ হবে তোমার প্র্যাকটিস। যতগুলো টাইপ তুমি কমপ্লিট করলে, এরপর যে কোনো একটা বই তোমার কাছে থাকবে বা তোমার কাছে প্র্যাকটিসের যাই থাক না কেন, সেখান থেকে তুমি বসে বসে প্র্যাকটিস করবে যে আমি এখান থেকে বেসিক কিছু কনসেপ্ট শিখলাম, এবার এই কনসেপ্ট শিখেছি তো আমি শিখলাম। মানে আমাদের কি হয়, যখন আমরা কম্পিটিটিভ ফিল্ডে থাকি, কোনো কিছু পড়ে নেওয়ার পরে ভাবি যে চলো আমার কাছে কমপ্লিট হয়ে গেছে, যখনই তুমি একটা মক দিতে বসবে, তুমি মক দেওয়ার পরে দেখবে, বা এরকমও হয় যে তুমি এক্সাম দিয়ে আসবে, এক্সাম দিয়ে আসার পরে দেখবে তুমি এমন সিলি মিস্টেক করে এসেছো যেটা তোমার মনে হবে যে সবসময় তুমি ঠিকই করে আসো, কিন্তু ছোট্ট একটা মিস্টেকের জন্য তোমার সেই কোশ্চেনটা ভুল হয়ে যায়। এরকম আমাদের কাছে হয়। তো এই প্র্যাকটিস তোমাকে বলে দেবে যে তুমি যতটুকু এখানে বেসিক ওয়েতে শিখেছো কোনো একটা পার্টিকুলার টপিককে, সেটা তুমি কতটা ইমপ্লিমেন্ট করতে পারছো, সেটা তোমার এই প্র্যাকটিস তোমাকে আইডেন্টিফাই করে দেবে যে তুমি কতটা শিখেছো, তোমাকে এখনো কতটা ইমপ্রুভ করতে হবে। কারণ প্র্যাকটিস যখন তুমি 100টা কোশ্চেন করবে, হয়তো এরকম হতে পারে ফার্স্ট টাইমেই যে তুমি পুরো 100টা কোশ্চেন সলভ নাও করতে পারো, তুমি 70টা কি 50টা কোশ্চেন সলভ করলে, তখন তোমার মনে হবে যে না, আমাকে তাহলে টাইপগুলোকে আরো একবার ভালোভাবে ঝালাতে হবে, যাতে করে আমি আরো বাকি যে 30টা বা 50টা কোশ্চেন আমার কাছে থেকে যাচ্ছে, এই কোশ্চেন গুলোকে আমরা কি করতে পারি না, সলভ করতে পারি। ঠিক, আর প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে লাস্ট একটা পার্ট কি থাকে না, যেটা হচ্ছে আমাদের কাছে মক দেওয়া আর সেটাকে অ্যানালাইসিস করা। কারণ প্র্যাকটিস হয়ে যাওয়ার পরেও তোমার মনে হতে পারে যে চলো আমি বেসিক ওয়েতে শিখে নিয়েছি, এরপর প্র্যাকটিস করে নিলাম, কোনো অসুবিধা নেই। আর মক কি হয় না, মক আমরা এমন ভাবে দিই, দেখো প্র্যাকটিসে কিন্তু আমরা কখনো টাইম এরকম বাউন্ডিং রাখি না যে কোনো একটা কোশ্চেনকে আমাকে 30 সেকেন্ডের মধ্যেই করতে হবে, কোনো একটা কোশ্চেনকে আমাকে 50 সেকেন্ডের মধ্যেই করতে হবে। কিন্তু সেটা আমরা কখন অ্যাপ্লাই করি, যখন আমরা কোনো একটা পার্টিকুলার মক দিয়ে থাকি। মকের ক্ষেত্রে কি হয় না, আমাদের কাছে টাইম কম থাকে, যে টাইম তোমার কাছে বাউন্ড থাকে, যেখানে টাইম বেঁধে দেওয়া আছে, তোমাকে 50 মিনিটের মধ্যেই সাপোজ 60টা কোশ্চেনকে সলভ করতে হবে। তো সেখানে আমাদের কাছে একটা মাইন্ড অন্যরকম ভাবে কাজ করে যে আমাকে এই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি অন্যদের থেকে পিছিয়ে যাব। তো এই মক তোমাকে কি করবে না, তোমার স্পিড ইনক্রিজ করবে, তোমাকে টাইম ম্যানেজমেন্ট শেখাবে, আর কতটা তুমি পার্ট এই বেসিক থেকে শিখেছো বা প্র্যাকটিসে তুমি করেছো, সেটাকে কতটা ইমপ্লিমেন্ট করতে পারছো, সেটা তোমাকে কিন্তু মক এখান থেকে অ্যানালাইসিস করে বেরিয়ে নিয়ে আসবে বা বার করে নিয়ে আসবে যে তোমার কোন চ্যাপ্টার এখন ইমপ্রুভমেন্টের প্রয়োজন। মানে মেনলি মকের কাজ হচ্ছে যে তোমার কোন জায়গাতে দুর্বলতা আছে, তোমাকে সেই জায়গাটা নিজে থেকে ফাইন্ড আউট করে দেবে। 100 নম্বরের পরীক্ষাতে সাপোজ তুমি 90 পেলে, যে 10 নাম্বার তুমি পেলে না, ওই 10 নাম্বার তুমি কেন পেলে না, কি কি কারণে তুমি পাওনি, কি কি সিলি মিস্টেক করেছো, কোন জায়গাটা তোমাকে ইমপ্রুভ করতে হবে,
সমস্ত ডিটেলস আমাদেরকে কে বলে দেয় না, এই মক বলে দেয়। তো যে কোনো এক্সামকে ক্র্যাক করতে হলে 3টে পার্ট মেন প্রয়োজন। যে কোনো টপিক তুমি ধরো না কেন, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, সেটা ম্যাথ হোক, ইংলিশ হোক, জিআই হোক, যাই হোক না কেন, এডুকেশন বলো বা তুমি জেনারেল স্টাডিজ বলো, যে তোমাকে সবার প্রথমে বেসিক থেকে একবার কমপ্লিট করে নিতে হবে। এরপর কি করতে হবে, তার উপরে কিছু প্র্যাকটিস কোশ্চেন, আর তারপর তুমি লাগাতার মক দিতেই থাকো। কারণ মকে তোমার কাছে ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসবে, ডিফারেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে তুমি সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবে, তুমি করতে পারছো কিনা, সেগুলো তোমরা এখান থেকে আইডিয়া পেয়ে যাবে। ঠিক। সো এতক্ষণ অব্দি যা কিছু ডিসকাশন করলাম, এর উপরে কি কারো কিছু জিজ্ঞাসা আছে? থাকলেও বলো, বা না থাকলেও বলো, একটু রেসপন্স করো। না স্যার নেই। তোমাদের মধ্যে কি এরকম কেউ আছো যে একদম কম্পিটিটিভ ফিল্ডে নতুন আছো, বা ম্যাথকে ভয় পাও? এরকম কারো আছে যে ম্যাথ বুঝতে পারো না, মাথার উপর থেকে যায় সবসময়, সেই জন্য ম্যাথকে স্কিপ করে চলো প্রতিটা এক্সামে? বা কম্পিটিটিভ ফিল্ডে একদমই নতুন আছো, এরকম কেউ আছো? না স্যার, আমার ক্ষেত্রে যেটা হয়, পাটিগণিতে কিছু কিছু চ্যাপ্টারের সমস্যা হয়, আর এমনি বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি ওগুলো খুব একটা সমস্যা হয় না। ওকে, চলো। সো আমরা তাহলে এখন ডিসকাশন করবো। দেখো, প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন যেগুলো এসেছিল এই সাব ইন্সপেক্টর স্কুল পরীক্ষাতে, যার ফার্স্ট কোশ্চেন যেটা কাউন্টিং অফ নাম্বারের উপর। দেখো, 2015 সালের কোশ্চেন ছিল এটা। কি বলেছে যে কোশ্চেনে, যে হাউ মেনি ডিজিট আর রিকোয়ার্ড ফর নাম্বারিং দ্য পেজ অফ এ বুক অফ 30 পেজেস। কোন একটা 300 নাম্বারের পেজের একটা বই যদি তোমার কাছে থেকে থাকে, সেই বইটাকে যখন আমরা মার্কিং করবো পেজ নাম্বার গুলোকে, তোমাকে টোটাল কতগুলো ডিজিট লাগবে। ঠিক, আমি প্রথমে একটু আইডিয়া দিই, তারপর তোমার কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করবে। ডিজিট জানতে চেয়েছে তো। ডিজিট অ্যাকচুয়ালি কি হয় না, আমরা যাই কিছু নাম্বার লিখি না কেন, সমস্ত নাম্বার লেখার জন্য এই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 টোটাল কতগুলো ডিজিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে? না, 10টা ডিজিট। এই 10টা ডিজিটকেই আমরা কম্বিনেশন বানিয়ে যে কোনো নাম্বার তৈরি করি। তুমি যাই নাম্বার তৈরি করো না কেন, আমাদের কাছে এই 10টা ডিজিটই কিন্তু সবসময় ইউজ হয়। তো আমাদের কাছে ডিজিট কতগুলো আছে? 10টা আছে। এবার কথা হলো কি, তোমাকে কোশ্চেন যেটা জানতে চেয়েছে, যে কোনো একটা পার্টিকুলার তোমার কাছে বই আছে, যে বইটাতে টোটাল 300টা পেজ আছে। আমি যদি এখান থেকে পেজকে মার্কিং করতে চাই, যেরকম আমরা বইয়ে পেজ পেজ নাম্বার লিখে দেওয়া থাকে, যে এটা হচ্ছে পেজ নাম্বার 1, এটা উল্টালে তার পেজ নাম্বার আমরা কি পাই, তার উল্টো দিকে আমরা পেজ নাম্বার 2 পাই, তারপরে আবার আমরা পেজ নাম্বার 3 পাবো, এরকম ভাবে পেজ মার্কিং করে দেওয়া থাকে। তো এই 300টা পেজের বইকে তুমি যদি পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4 করে আপ টু পেজ নাম্বার 300 অব্দি মার্কিং করতে চাও, আপ টু 300 অব্দি মার্কিং করতে চাও, টোটাল তোমার কাছে কতগুলো কি লাগবে বলেছে, কতগুলো তোমার কাছে নাম্বারের প্রয়োজন বা ডিজিটের প্রয়োজন, কতগুলো তোমার কাছে ডিজিটের প্রয়োজন, এটা তোমাকে কোশ্চেন জানতে চেয়েছে। ঠিক। তো কি অ্যান্সার দেবে তুমি? অপশনের দিকে ছেড়ে দাও, মেবি অপশন ভুল আছে এখানে, বা আমার ভুল তোলা হয়েছে, এটা তুমি এখন ওদিকে তাকিও না। জাস্ট একটু আইডিয়া লাগাও যে 300 নাম্বারের পেজের একটা যদি বই আমার কাছে থাকে, আর সেটাকে যদি আমি মার্কিং করতে চাই এরকম, যে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3 করে, টোটাল কতগুলো ডিজিট আমার কাছে লাগবে। এবার ডিজিট তুমি কাউন্ট করবে কিরকম ভাবে? দেখো, যখন আমরা পেজ নাম্বার বা পৃষ্ঠা নাম্বার 1 লিখবো, এখানে 1 লিখেছি মানে জাস্ট কতগুলো ডিজিট আমার কাছে ইউজ হয়েছে? তুমি বলবো স্যার অনলি একটাই ডিজিট ইউজ হয়েছে, কারণ আমি এখানে শুধুমাত্র একই লিখেছি। কিন্তু যখন তুমি পেজ নাম্বার সাপোজ 11 লিখবে, কি 12 লিখবে, কি 13 লিখবে, কি 34 লেখো, বা 78 লেখো, এই 78 পেজ নাম্বার মার্কিং করতে গিয়ে, বা 11, 12, 34 এই পেজগুলো মার্কিং করতে গেলে, তোমার কাছে প্রতিটা পেজের জন্য টোটাল কতগুলো করে ডিজিট ইউজ হবে? 2টে করে। আবার যখন আমরা পেজ নাম্বার ধরো 100 থেকে স্টার্ট করবো, 100 বলো বা 115 বলো, কি 300 বলো, আপ টু 900 বলো, যাই হোক না কেন, এই পেজগুলো যখন তুমি মার্কিং করতে যাবে, প্রতিটা পেজ মার্কিং করার জন্য কতগুলো তোমার ডিজিট খরচা হবে? 3টে করে। 3টে করে ডিজিট খরচা হবে। তো এরকম ভাবে যদি আমরা কাউন্ট করতে থাকি, 300 নাম্বারের পেজকে যদি মার্কিং করতে হয়, টোটাল কতগুলো ডিজিট তোমার কাছে জানতে চেয়েছে লাগবে, কতগুলো ডিজিট প্রয়োজন। এটা একটা টাইপ, এরপরে আমরা ডিসকাশন করবো। আগে এই কোয়েশ্চেনটাকে ট্রাই করো সলভ করার জন্য, দেখি তোমাদের মধ্যে কে ফার্স্ট অ্যান্সার দিতে পারে।
এটা 789টা হবে কি? 789। না, আমি স্যার প্রথমে 1 থেকে 9 পর্যন্ত ওখানে 9টা ধরছি, তারপরে 10 থেকে 99 পর্যন্ত ওইখানে 10 থেকে 99 পর্যন্ত 90টা ধরছি। আচ্ছা, 90 দুগুণ 100। আর কেউ করেছো কোশ্চেন? আর কারো হয়েছে? হ্যাঁ, আমিও ওইভাবেই করেছি, ওই 789 বেরিয়েছে। 789 বেরিয়েছে। বেশ। সো আমরা সলভ কিভাবে করতে পারি? দেখো, একটা প্রসেস এখানে অ্যাপ্লাই করতে পারি যে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3 এগুলো তো সিঙ্গেল ডিজিট পেজ। এরকম কতগুলো আমাদের কাছে পেজ থাকছে না, যখন আমরা পেজ নাম্বার 1 থেকে পেজ নাম্বার 9 অবধি লিখবো, টোটাল কতগুলো পেজ আমাদের কাছে হচ্ছে না, 9টা পেজ। এই 9টা পেজে প্রতিটাতে আমরা একটা করে ডিজিটই খরচা করব, যেহেতু সিঙ্গেল ডিজিট পেজ আমাদের কাছে খরচা হবে টোটাল কতগুলো ডিজিট, 9টা ডিজিট। যখনই তুমি পেজ নাম্বার 10 লেখা শুরু করবে, 10 বলো বা 11 বলো, এর পরবর্তী যে নাম্বারগুলো আমরা লিখবো পেজে, প্রতিটাতে আমাদের কতগুলো করে ডিজিট খরচা হবে, একটা পেজ মার্কিং করতে গিয়ে 2টো করে ডিজিট আমার কাছে খরচা হবে। এরকম কতদূর অবধি চলবে? তুমি মোট পেজ নাম্বার 99 অবধি, এই 99 যেহেতু 2 ডিজিট এর নাম্বার, তো এই পেজ নাম্বার অবধি মার্কিং করতে গেলে প্রতিটাতে আমাদের 2টো করে ডিজিটই খরচা হবে। এরকম কতগুলো পেজ আছে? 10 থেকে শুরু করে যদি আমরা 99 অবধি চেক করি, এরকম কতগুলো পেজ আমরা পাবো না, 90টা পেজ আমরা পাবো। আর এই 90টা পেজ, প্রতিটা পেজে মার্কিং করতে হলে আমাদের 2টো করে ডিজিট লাগবে। টোটাল কতগুলো ডিজিট আমরা এখান থেকে পাবো? 90 × 2 করলে 180টা। এরপর যখন তুমি 100 নম্বর পেজে আসবে, দেখো 100 লিখতে হলে টোটাল 3টে ডিজিট আমার কাছে প্রয়োজন, একটা 1 আর 2টো 0। 100 বলো, 101 বলো, 102 বলো, যাই তুমি লিখে লিখে যাও না কেন, তোমার এরপর থেকে কি হবে, আপ টু 300 অবধি টোটাল তোমার কাছে সবগুলো পেজে মার্কিং করার জন্য 3টে করে ডিজিট লাগবে, 3টে করে। এবার 100 থেকে শুরু করে যদি আমরা 300 অবধি চেক করতে চাই, টোটাল কতগুলো আমাদের কাছে পেজ হচ্ছে, কতগুলো পেজ হবে? 201টা। 201টা তো? স্যার এই জায়গাটা একটু বুঝাবেন তো, মানে এই যে 10 থেকে 99 90টা হলো কি করে তুমি? হ্যাঁ, এটা হচ্ছে মেন ব্যাপার যে কাউন্টিং। ওটা দেখো, ওটাও কিন্তু কোশ্চেন তোমার কাউন্টিং ও নাম্বার, যে 10 থেকে 99 অবধি 90টা আমি কিভাবে পেজ ক্যালকুলেট করলাম। এটা তুমি তোমাকে যদি অন্য কিছু এক্সামিনার কিছু ফরম্যাট দিয়ে দেওয়া থাকতো, যে ইভেন নাম্বার কতগুলো আছে, অড নাম্বার কতগুলো আছে 10 থেকে 99 এর মধ্যে, তুমি কিভাবে ক্যালকুলেট করবে। তো প্রথমে আসি, দেখো যদি আমরা এর পরে কোশ্চেনটাকে সলভ করতাম, এই 100 থেকে 300 অবধি এই পেজগুলো মার্কিং করতে গেলে আমরা টোটাল 201টা পেজ পাচ্ছি, আর প্রতিটা পেজে আমাদের কতগুলো করে ডিজিট লাগবে, 3টে করে। যদি আমরা এখানে দেখি আমাদের কাছে খরচা হবে কতগুলো পেজ, 603টা। সবগুলো যখন তুমি যোগ করবে, টোটাল তোমার কাছে কতগুলো নাম্বার বা ডিজিটের প্রয়োজন হবে? দেখো 603 প্লাস 189, এবং এটাকে যখন তুমি যোগ করবে তোমার অ্যান্সার কত আসবে? 792টা, যেটা আমাদের কাছে কোথায় ছিল? অপশন ডি তে ছিল। তোমাদের ম্যাক্সিমাম জনের অ্যান্সার কোনটা এসেছিল? 789, তাই তো? হ্যাঁ 789। এবার এটা একটা টাইপ তোমাকে দিল যে 300টা পেজের একটা বই আমাদের কাছে ছিল, সেটাকে মার্কিং করতে হলে কতগুলো ডিজিটের আমাদের কাছে প্রয়োজন হবে জানতে চেয়েছি। সাপোজ ধরো আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, যে একটা বুক তোমার কাছে আছে কতগুলো পেজের? 189টা পেজের একটা বুক আছে। তো এটাকে যদি আমাদেরকে মার্কিং করতে হয়, টোটাল কতগুলো ডিজিট আমার কাছে খরচা হবে, এটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তো আমরা সেম প্রসেস এখানে অ্যাপ্লাই করব, যে 1 থেকে শুরু করে 9টা অবধি পেজ, টোটাল কতগুলো সিঙ্গেল ডিজিট পেজ আমাদের কাছে আছে? 9টা। আর প্রতিটা পেজ মার্কিং করতে গেলে একটা করে ডিজিট খরচা হবে, টোটাল খরচা হবে আমার 9টা ডিজিট। যখন তুমি 10 নাম্বার পেজ থেকে মার্কিং করা স্টার্ট করবে, 10, 11, 12 করে আপ টু 99 অবধি, এটা মার্কিং করতে গেলে তোমার প্রতিটা পেজের জন্য কতগুলো করে ডিজিট খরচা হবে? 2টো করে ডিজিট খরচা হবে, টোটাল 180টা ডিজিট তোমার এখানে খরচা হবে। আর 100 থেকে শুরু করে আপ টু 189 অবধি, যেহেতু 189 এর পেজ আমার কাছে বইটা দিয়ে দেওয়া আছে, তো 100 থেকে শুরু করে আপ টু 189 অবধি এই পেজগুলো মার্কিং করতে হলে টোটাল তুমি কতগুলো পেজ পাচ্ছ এখানে? 90টা পেজ। আর সেই 90টা পেজ তোমার মার্কিং করতে হলে প্রতিটা পেজে তোমার 3টে করে ডিজিট প্রয়োজন হবে, তো এখান থেকে তোমার 270টা ডিজিট আসবে। টোটাল ডিজিট তোমার কতগুলো খরচা হলো যখন তুমি যোগ করে নেবে? তোমার কাছে আসবে কত? দেখো 459। টোটাল কতগুলো ডিজিট আমার কাছে খরচা হবে? তুমি বলছো 459। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে? 189 এর ক্ষেত্রে এটাই পেয়েছো, ডিফারেন্ট ভ্যালু এটাই পেয়েছো।
এবার পুলক দেখো, তোমাকে আমি একটু বলি, একটু আনমিউট করে নাও, যে তুমি এই জায়গাটাতে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে যে 10 থেকে শুরু করে 99 অব্দি আমি 90টা পেজ কিভাবে পেলাম, বা 100 থেকে শুরু করে যে 300 অব্দি এখানে তুমি 201টা পেজ কিভাবে পেলে। দেখো, যদি কখনো আমাকে কাউন্ট করতে বলতো 10 থেকে শুরু করে আপ টু 19 অব্দি টোটাল কতগুলো নাম্বার তুমি নিতে, আমি লিখছি দেখো তোমার সামনে প্রথমে, যে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 আর 19। তুমি কাউন্ট করে বলো কতগুলো নাম্বার তুমি পাচ্ছ। 10টা। 10টা নাম্বার তুমি পাচ্ছ, ঠিক। যদি কখনো তোমাকে এরকম সিরিজ দিয়ে দেওয়া থাকে, সেটা ইভেনেই হোক, অডেই হোক বা কনজিকিউটিভ নাম্বারই হোক, জাস্ট শুরুয়াতটা তুমি জানো, মানে শুরু কোথা থেকে হচ্ছে তুমি এটা জানো, আর শেষ কোথায় গিয়ে হচ্ছে তুমি এটা জানো, সেই দুটো গ্যাপ বা রেঞ্জের মধ্যে, সেই রেঞ্জের মধ্যে তোমার টোটাল কতগুলো নাম্বার থাকছে, এটা তুমি যদি বের করতে চাও, যে ফরম্যাট আমরা ইউজ করি সেটা হচ্ছে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার ডিভাইডেড বাই নাম্বারগুলোর মধ্যে গ্যাপ কত করে আছে, আর তার সাথে আমরা অলওয়েজ কি করি না, +1 করে। তো তুমি যদি এখানে অ্যাপ্লাই করো, দেখো আমার কাছে লাস্ট নাম্বার কত ছিল 19, ফার্স্ট নাম্বার কত ছিল, তো 10 থেকে স্টার্ট হয়েছিল, আর একে যদি আমরা গ্যাপ দিয়ে ভাগ করি, প্রতিটা নাম্বারের মধ্যে গ্যাপ কত করে আছে, 1 করে আছে, আর +1 লাগিয়ে দাও। 19 থেকে 10 সাবস্ট্রাক্ট করলে তোমার 9 হবে, প্লাস যখন তুমি 1 নেবে তোমার কাছে কতগুলো নাম্বার আসবে, 10টা। তুমি কাউন্ট করে তো 10টাই পেয়েছিলে। দেখো, এটাতে অ্যাপ্লাই করো, যে 10 থেকে শুরু করে যদি 99 অব্দি আমরা দেখতাম, 99 থেকে 10কে তুমি মাইনাস যখনই করবে তোমার কাছে আসবে কত, 89টা। +1। যখন কোনো একটা ভ্যালু থেকে, এবার তোমার যদি মনে কোশ্চেন আসে স্যার +1 কেন হচ্ছে, তারও তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে 99 থেকে তুমি যদি 10কে সাবস্ট্রাক্ট করে দাও, যে 89টা তুমি ভ্যালু পাচ্ছ, তাতে কি হয়েছে, তাতে তুমি 99 থেকে 10কে সাবস্ট্রাক্ট করেছো, মানে তুমি 99কে কাউন্ট করেছো, 10কে কিন্তু তুমি কাউন্ট করোনি। কিন্তু এখানে যেহেতু রেঞ্জে আমরা 10কেও কাউন্টের মধ্যে রাখবো, 99কেও কাউন্টের মধ্যে রাখবো, তাই আমাদেরকে সবসময় কি করতে হয়, এটার সাথে +1 করে নিতে হয়। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। সেম দেখো, এখানেও আসো, যে তুমি 300 থেকে যখন 100কে সাবস্ট্রাক্ট করবে কতগুলো আসবে, 200টা, আর এর সাথে যখন তুমি +1 করবে তোমার কাছে নাম্বার অফ পেজ কতগুলো আসবে, 201। 201টা। 201, ঠিক। কারো কোনো ডাউট আছে কোশ্চেন নিয়ে? যারা নিউ আছো একদম, নিশা, শাবানা বা অনিতাভ, তোমাদের কোনো ডাউট আছে কোশ্চেন নিয়ে? না স্যার, ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে, চলো। এই টাইপের উপরে বেস করে তোমাকে এক্সামিনার কিন্তু ডিফারেন্ট লেভেলের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, দেখো। সাপোজ তোমাকে এক্সামিনার কি বললো, যে একটা নাম্বার তোমার কাছে লিখে দেওয়া আছে কিরকম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম ভাবে একটা নাম্বার তোমার কাছে লেখা আছে। নাম্বারটা অনেক বড় একটা নাম্বার তোমার কাছে লেখা আছে, ঠিক। এবং এই নাম্বারটার ভেতর টোটাল কতগুলো ডিজিট তোমাকে দিয়ে দেওয়া আছে, টোটাল তোমাকে বললো যে 221টা ডিজিট এই নাম্বারটার ভেতরে আছে, 221টা ডিজিট এই নাম্বারটার ভেতরে আছে, ঠিক। জানতে চাইলো কি, যে যেই নাম্বারটা এখানে পুরোপুরি কমপ্লিট করে লিখে দেওয়া আছে, সেই নাম্বারটার লাস্টের 3টে ডিজিট তোমাকে ফাইন্ড আউট করতে হবে, যে এই নাম্বারটার লাস্টের 3 ডিজিট যদি আমাকে ফাইন্ড আউট করতে হয়, লাস্টের 3টে ডিজিট কিভাবে সলভ করবে তুমি। একই কনসেপ্টই তুমি এখানে অ্যাপ্লাই করবে, বাট একবার প্রথমে ট্রাই করে নাও। একটা নাম্বার তোমার কাছে লিখে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকম ভাবে কন্টিনিউ চলছে। সেই নাম্বারটার ভিতরে টোটাল ডিজিট আছে কতটা, 221টা ডিজিট আছে। ওই নাম্বারটা যদি শেষ থেকে 3টে ডিজিট তোমাকে ফাইন্ড আউট করতে বলে, এই 3টে ডিজিট তোমার কাছে কি কি আসবে। বলো, কেউ তো করছো।
কি প্রসেস অ্যাপ্লাই করছো একটু বলো। স্যার এখান থেকে তো ওই যে 9, 180 এগুলো বিয়োগ করে দিতেছি। দেখো তুমি জাস্ট এরকম অ্যাপ্লাই করতে পারো এখানে কোশ্চেনটাকে, যে যদি আমার কাছে 221টা ডিজিট টোটাল হয়ে থাকে, এই নাম্বারটাকে 1 থেকে শুরু করে 9 অবধি, এটা তো তোমার কাছে সিঙ্গেল ডিজিট ছিল, 1 থেকে শুরু করে 9 অবধি এগুলো সব দেখো সিঙ্গেল ডিজিট নাম্বার। তো 1 থেকে শুরু করে 9 অবধি লিখতে গিয়ে তুমি টোটাল কতগুলো নাম্বার খরচা করেছো, কতগুলো ডিজিট খরচা করেছো, নট নাম্বার, 9টা ডিজিট নাম্বার। ঠিক, যখন তোমার 10 থেকে নাম্বার লেখা স্টার্ট হবে, 10, 11, 12, এই নাম্বারগুলো প্রতিটা লেখার জন্য তোমার কতগুলো করে ডিজিট খরচা হবে, দুটো করে। আর এরকম 2 ডিজিটের নাম্বার আমাদের কাছে কতগুলো আছে, তুমি বলছো 10 থেকে শুরু করে 99 অবধি টোটাল 90টা আমাদের কাছে নাম্বার এরকম আছে। আর সেগুলো প্রতিটা লেখার জন্য আমার দুটো করে ডিজিট খরচা হয়েছে, আমার কাছে 180টা ডিজিট এখান থেকে খরচা হবে। দেওয়া আছে এখানে টোটাল 221টা ডিজিট, তার মধ্যে আমি অলরেডি কতগুলো ডিজিট খরচা করে নিলাম 99 অবধি লিখতে গিয়ে, 1 থেকে শুরু করেছিলাম আপ টু 99 অবধি আমি লিখলাম, টোটাল কতগুলো ডিজিট আমার খরচা হয়েছে 1 থেকে 9 অবধি 189টা। আর তারপরে 180টা, টোটাল 189টা ডিজিট তোমার কাছে খরচা হয়ে গেছে। এখনো তোমার হাতে কতগুলো ডিজিট পড়ে আছে, তুমি বলছো 221 থেকে যদি আমি 189 সাবস্ট্রাক্ট করে দিতাম, তোমার কাছে এখনো 32টা ডিজিট পড়ে আছে, তাই তো? তোমার কাছে এখনো 32টা ডিজিট পড়ে আছে। এবার এই 32টা ডিজিট দিয়ে তুমি কোথা থেকে লেখা স্টার্ট করবে? 99 অবধি তোমার কাছে লেখা হয়েছিল, তুমি স্টার্ট করবে 100 থেকে, তাই না? যখনই তুমি 100 থেকে লেখা স্টার্ট করবে, প্রতিটা নাম্বার 100 লিখবে, তারপরে তুমি 101 লিখবে, তারপরে 102 লিখতে, এরপরে 103 লিখতে, এরকম ভাবে তো চলবে নাম্বারটা। দেখো এরকমই প্যাটার্নে চলছে। তো 100 লিখতে গিয়ে তোমার কতগুলো ডিজিট খরচা হচ্ছে? 3টা করে। তো 3টে ডিজিট দিয়ে যদি একটা নাম্বার আমরা বানাতে পারি, আমার কাছে যদি 32টা ডিজিট থেকে থাকে, তুমি টোটাল কতগুলো কমপ্লিট 3 ডিজিটের নাম্বার বানাতে পারবে? 10টা। 10টা তো আমার 3 ডিজিটের নাম্বার পুরোপুরি হবে, তাই না? তো 10টা যদি তোমার কাছে 3 ডিজিটের নাম্বার হয়ে থাকে, 99 এর পরে 99 অবধি আমার 2 ডিজিটের নাম্বার লেখা ছিল, এর পরে আমরা 10টা কমপ্লিট 3 ডিজিট নাম্বার লিখে নিতে পারি। আর 99 এর সাথে 10 যোগ করলে কত অবধি লেখা যায়? তুমি বলবে স্যার 109 অবধি, হ্যাঁ কি না? তো 99 পরে তুমি 100, 101, 102 এরকম করে 109 অবধি তুমি লিখে নিয়ে আসো। এখনো তোমার হাতে কতগুলো ডিজিট পড়ে আছে? 2টা। তো ওই দুটো ডিজিট দিয়ে তুমি নিশ্চয়ই পরের নাম্বারটা লেখার জন্য শুরু করতে, আর পরের নাম্বারটা লিখতে কি 110 লিখতে, কিন্তু 110 লিখতে হলে তোমার 3টে ডিজিটের প্রয়োজন ছিল, বাট তোমার কাছে আছে অনলি দুটো ডিজিট। তো তুমি কি অবধি লিখে গিয়ে থেমে যাবে? অনলি 11। 11। কারণ 110 আমরা লিখতাম, 110 আমরা তখনই লিখতে পারতাম যদি 3টে ডিজিট আমার কাছে থাকতো, বাট আমার কাছে যেহেতু দুটো ডিজিট আছে, তাই লাস্টের 0টা আমি আর লিখতে পারবো না, আমি 11তে অবধি গিয়ে থেমে যাব। তো আমার কাছে যে নাম্বারটা এই প্যাটার্নে চলতো সেটা হচ্ছে 1, 2, 3, 4 এরকম ভাবে আপ টু চলছে। লাস্টে কি আমরা কি পেলাম? 10911। লাস্ট থেকে 3টে ডিজিট জানতে চেয়েছিল, সো আমরা অ্যান্সার কি দিয়ে দেবো? 911, তাই না? অ্যান্সার কি দেবো? 911। প্রত্যেকে ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? রেসপন্স করবে প্রত্যেকে, বুঝতে পেরেছো কি? ডাউট আছে? স্যার ওই 189 অব্দি বুঝতে পেরেছি, তারপরে ওই 99 এর সাথে 10টা আর বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না, ঠিক। তোমাকে টোটাল কতগুলো ডিজিট দিয়ে দেওয়া ছিল? 221টা, তাই তো? হ্যাঁ স্যার। 1 থেকে 99 অবধি লিখতে গিয়ে তোমার মোট খরচা হয়েছিল কতগুলো ডিজিট? 189টা, হ্যাঁ ঠিক। তোমার হাতে আর কতগুলো ডিজিট পড়ে আছে? 221 থেকে যদি আমরা 189টা ডিজিট মাইনাস করে দিই, আমার হাতে পড়ে আছে এখনো কতগুলো ডিজিট? 32টা। এবার এই 32টা ডিজিট দিয়ে তুমি 99 এর পরে তো নাম্বার লেখাটা স্টার্ট করবে, এরপরে 100 লিখবে, তারপর 101 লিখবে, 102 লিখবে, এরকম ভাবে চলবে তো? হ্যাঁ। আর যখন তুমি 100 লিখছো, 100 একটা কি ডিজিট নাম্বার? 3 ডিজিট নাম্বার। মানে 100 লিখতে হলে তোমার 3টে ডিজিট প্রয়োজন, 101 লিখতে হলে তোমাকে 3টে ডিজিট লাগবে, 102 লিখতে হলেও তোমার 3টে করে ডিজিট লাগবে। সো প্রতি 3টে ডিজিটে আমি একটা করে নাম্বার কমপ্লিটলি লিখতে পারছি। যদি আমার কাছে 32টা ডিজিট থেকে থাকে, এই 32টা ডিজিট থেকে তুমি 3 ডিজিটের নাম্বার টোটাল কতগুলো বানাতে পারবে পুরোপুরি? 10টা। মানে 99 এর পরে তুমি আরো 10টা নাম্বার 3 ডিজিটে লিখে নিতে পারবে, হ্যাঁ কিনা? 99 অবধি আমি লিখে নিয়েছিলাম,
এরপরে আমি আরো 10টা 3 ডিজিটের নাম্বার লিখতে পারবো। তাই আমরা কি করেছি, 99 এর সাথে 10 যোগ করে দিয়েছি। বুঝতে পারলে? সো 99 এর সাথে তুমি যদি 10 যোগ করে দাও, তুমি লাস্ট নাম্বারটা 3 ডিজিটের কমপ্লিট লিখতে পেরেছো কত অবধি? 109 অবধি। নয়। তোমার হাতে এখনো কতগুলো ডিজিট পড়ে আছে? তোমার 32টা ডিজিট ছিল, তুমি 30টা ডিজিট ইউজ করেছো, এখনো তোমার হাতে 2টো ডিজিট পড়ে আছে না? হুম। আর ওই 2টো ডিজিট দিয়ে তুমি কি করবে? তুমি পরের নাম্বারটা লেখা স্টার্ট করবে। পরের নাম্বারটা কত হয়? 110 হয়। 110 লিখতে গেলে তোমার 3টে ডিজিটের প্রয়োজন ছিল, কিন্তু তোমার হাতে আছে অনলি 2টো ডিজিট। তুমি কত অবধি লিখে থেমে যাবে? তুমি নাম্বারটা তো বাম দিক থেকে লেখা স্টার্ট করবে। 110 লিখতে হলে আমরা কিরকম লিখি, যে 110, কিন্তু আমার কাছে যেহেতু 2টো ডিজিট আছে তাই আমরা 0টাকে লিখতে পারবো না, শুধু 11 লিখেই থেমে যাবো। তাই 109 এর পরে যখন তুমি 110 লিখবে তাতে 11 লিখেই তুমি থেমে গেলে। তো এটাই আমরা কি পেয়েছি দেখো, লাস্ট পেয়েছি। তো লাস্ট থেকে 3টে ডিজিট যদি বলে তাহলে 911 তোমার কাছে কি হয়ে যাবে? অ্যান্সার। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক। আরেকটা ধরো এই টাইপেরই কোশ্চেন, যেটা 2015-তে এসেছিল কাউন্টিং নাম্বারের উপরে বেশ করে। ওই কোশ্চেনটাতে একবার দেখো প্রথম নামে আসে। যে কোশ্চেনটা ছিল, এক থেকে 130 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার যোগফল তোমার কাছে কত হবে? ঠিক। The sum of all odd number from 1 to 130, 1 থেকে শুরু করে 130 অব্দি তুমি যতগুলো বিজোড় সংখ্যা পাবে, সমস্ত বিজোড় সংখ্যার যোগফল তোমার কাছে কত আসবে? দেখি কে ফার্স্ট অ্যান্সার দিতে পারে। বলো। সিম্পলি একটা কোশ্চেন। আই হোপ এত টাইম তো তোমাদের লাগার কথা না। 1 থেকে 130 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে সবগুলো তোমাকে যদি যোগফল ক্যালকুলেট করতে বলতো, তুমি কোনটাকে অ্যান্সার নিতে? কারো হয়েছে না বলবো? বিজোড় সংখ্যার যোগফলে তো তোমার কাছে ফর্মুলা আছে। ওকে, বিপ্লব অ্যান্সার দিচ্ছ 5625। চলো, বিজোড় সংখ্যার যোগফলের তোমার ক্যালকুলেট করার তো তোমার কাছে কি আছে না, ফর্মুলা তো আছে। কিন্তু আমরা যদি উইথাউট ফর্মুলা কোশ্চেনটাকে সলভ করতে চাই, একটা জিনিস ভালো করে ভাবো। যদি আমি প্রথম দুটোর বিজোড় সংখ্যার যোগফল চেক করতাম, যে এক আমাদের কাছে একটা বিজোড় সংখ্যা, এর পরবর্তী দেখো 3 বিজোড় সংখ্যা আছে, দুটোর যোগফল আমাদের কাছে কত হবে? 3 + 1 করলে আমরা 4 পাবো। যদি তুমি প্রথম 3টে বিজোড় সংখ্যার যোগফল নিতে, 1, 3, আর পরের বিজোড় সংখ্যা কত? 5, তোমার কাছে 3টে যোগফল কত হতো? তুমি বলছো 9 হতো। যদি 4টে বিজোড় সংখ্যা তুমি নিতে পরপর, তার যোগফল কত হতো? 1 + 3 + 5 + 7, সবগুলোকে যোগ করে আমরা কত পেতাম? দেখো 7, 5, 12, 12, 3, 15 + 1 করলে 16 পাচ্ছি। ঠিক। যদি আমি 5টা বিজোড় সংখ্যার যোগফল চেক করতাম, 1 + 3 + 5 + 7, আর পরের বিজোড় সংখ্যা কত? 9। তো 16 সাথে 9 যোগ করলে আমরা কত পাবো? 25 পাবো। এই যে ওটা 4বার আমি দেখতাম, এখান থেকে কিছু প্যাটার্ন খুঁজে পাচ্ছ? স্কয়ার সবগুলো আসতেছে।
তুমি বলো স্যার প্রথমটা আমাদের কাছে কি ছিল, দুটো নাম্বার আমরা নিয়েছিলাম, তাই যোগফলটা কত হয়েছে তার স্কোয়ার, দেখো 4 হয়েছে। পরে আমরা 3টে নাম্বার নিয়েছিলাম, যোগফলটা কত হয়েছে তার স্কোয়ার 9 হয়েছে। পরবর্তীকালে আমরা 4টে নাম্বার নিয়েছিলাম, তাই 4 এর স্কোয়ার আমাদের কাছে কত হয়েছে 16। পরে আমরা 5টে নাম্বার নিয়েছিলাম, তাই 5 এর স্কোয়ার আমাদের কাছে কত এসেছে না 25 এসেছে। তো যদি আমরা এটা কাউন্ট করে নিতে পারি যে এই 1 থেকে শুরু করে 130 অবধি আমাদের কাছে মোট কতগুলো বিজোড় সংখ্যা আছে, তুমি তার স্কোয়ার করলেই তার টোটাল যোগফল আসবে কি আসবে না? আসবে। আসবে। এবার তোমার কাছে কতগুলো বিজোড় সংখ্যা আছে তুমি কিভাবে নেবে? তুমি বলো স্যার 1 থেকে 130 অবধি বলেছে মানে তার অর্ধেক হবে বিজোড় সংখ্যা আর অর্ধেক হবে কি জোড় সংখ্যা, তাই তো? স্যার 131 বললে বিজয় সংখ্যা একটা বেশি হতো নাকি? অবভিয়াসলি হতো। দেখো তুমি যদি মনে করো এটা কি তুমি ওই ফর্মুলাতে যেটা আমরা এক্ষুনি শিখলাম নাম্বার অফ কাউন্ট কতগুলো হবে, যদি আমি এখান থেকে নাম্বার অফ বিজোড় সংখ্যা ক্যালকুলেট করতে চাই আমাকে কি করতে হবে, লাস্ট ভ্যালু থেকে ফার্স্ট ভ্যালুটাকে সাবট্রাক্ট করতে হবে, ঠিক? এরপর তুমি কি নেবে, তুমি এটাকে ভাগ করবে কত দিয়ে, গ্যাপ। যেহেতু গ্যাপ আমার প্রতিটা জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার মধ্যে গ্যাপ কত করে আছে 2 করে আছে, 2 আর এর সাথে তুমি কি করবে প্লাস 1 লাগিয়ে দেবে, এবার উপরে যে তোমার কাছে যে ভ্যালুটা আসছে 130 থেকে 1 সাবট্রাক্ট করলে 129, তাকে যখন তুমি 2 দিয়ে ভাগ করতে চাইবে তোমার কাছে পুরোপুরি কতবার ভাগ যাবে? 64 বার। যদি 64 বার তোমার কাছে পুরোপুরি ভাগ চলে থাকে তার সাথে প্লাস যখন তুমি 1 করে দেবে তোমার কাছে কতগুলো আসবে? 65। তো 1 থেকে 123 অবধি টোটাল অড নাম্বার আমার কাছে কতগুলো আছে? 65টা অড নাম্বার আমার কাছে আছে, এটা আমি বলতে পারি। আর যদি 65টা অড নাম্বার থেকে থাকে সো আমার সমস্ত সংখ্যাগুলো যেটা যোগফলের ভ্যালু আমার কাছে বেরিয়ে আসবে, সেই যোগফলের ভ্যালুটা তোমার কাছে কত হবে? 65 স্কোয়ার হবে। 65 স্কোয়ার হবে। আর 65 স্কোয়ার কত হয়? 65 স্কোয়ার কত হয়? দেখো স্কোয়ার বের করার ট্রিক্স আছে, যদি প্রিভিয়াস ক্লাস করে থাকো আমরা দেখেছিলাম যে 2 ডিজিট নাম্বারের ক্ষেত্রে যদি কখনো লাস্টের ডিজিট তোমার কাছে 5 হয়ে থাকে, 2 ডিজিট নাম্বারের ক্ষেত্রে যদি লাস্ট ডিজিট কোনো নাম্বারের কখনো 5 থেকে থাকে তা সেই সমস্ত নাম্বারের স্কোয়ার করা খুবই ইজি। তুমি কিভাবে সলভ করবে, যেমন দেখো 15 স্কোয়ার আমরা প্রত্যেকে কত জানি, 15 স্কোয়ার আমরা কত জানি যে আমাদের কাছে 225 হয়, বা 25 এর স্কোয়ার যদি আমরা চেক করতে চাই 25 এর স্কোয়ার আমাদের কাছে কত হয়? 625, ঠিক? সো যখন তোমার কাছে লাস্টে 5 থেকে থাকবে তুমি 5 স্কোয়ার ডিরেক্টলি কত বসিয়ে দেবে? 25। দেখো 5 এখানে লাস্টে আছে, 5 স্কোয়ার আমরা কত বসিয়ে নিয়েছি? 25 বসিয়ে নিয়েছি। বাম দিকে যে ভ্যালুটা তোমার কাছে থাকবে সেই ভ্যালুটার সাথে তার ঠিক পরের ভ্যালুটাকে তোমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। এখানে কত আছে? 1, 1 এর সঙ্গে তার ঠিক পরের ভ্যালু 2 মাল্টিপ্লিকেশন করলে আমার কাছে কত চলে আসছে? দেখো 2। এখানে বাম দিকে কত ছিল? 2 ছিল। তার সাথে তুমি ঠিক তার পরের ভ্যালু 3 কে যখনই মাল্টিপ্লিকেশন করবে তোমার কাছে ভ্যালু কত বেরিয়ে আসবে? দেখো 6 বেরিয়ে আসবে। উইদিন 5 সেকেন্ডের মধ্যে তুমি যে কোনো 2 ডিজিট নাম্বারে যদি লাস্টে 5 থেকে থাকে তুমি ইজিলি অ্যান্সার দিতে 5 সেকেন্ডও লাগবে। যেমন ধরো সাপোজ তোমাকে যদি 75 এর স্কোয়ার ক্যালকুলেট করতে বলে যে 75 ইনটু 75 ভ্যালু কত হবে, তুমি ডিরেক্টলি ভ্যালু পুট করবে, কত হবে? তুমি বলবে স্যার 7 এর জন্য তোমার কাছে কত আসবে? 5 এর জন্য তোমার কাছে কত আসবে? 5 এর জন্য 5 5 25, আর এখানে তুমি কত পাচ্ছ? 7 7 এর সাথে পরের নাম্বার মাল্টিপ্লিকেশন করো, 27 কত হয়ে যাবে? 56। তো 5 6 2 5 তোমার কাছে কি হতো? 75 এর স্কোয়ার, তাই তো? যদি তোমাকে 95 এর স্কোয়ার ক্যালকুলেট করতে বলতো কত নিতে? সেম প্রসেসে 25 নিতাম আর 9 এর পরে হচ্ছে 10, 9.90। আচ্ছা 5 এর জন্য 5 এর স্কোয়ার 25 আর 9 আছে তার ঠিক পরের ভ্যালু 10 এর সাথে মাল্টিপ্লিকেশন হলে 9 10 তোমার কাছে 90 চলে আসবে। এবার তুমি যদি এটা এখানে কনফার্ম হয়ে যাও যে টোটাল 1 থেকে শুরু করে 130 অবধি আমার কাছে 65টা বিজোড় সংখ্যা আছে প্রথম থেকে স্টার্ট করে, তো প্রথম থেকে শুরু করে 65টা এরকম বিজোড় সংখ্যা তোমার কাছে কি হতো? যোগফল কত হতো? 65 স্কোয়ার হবে। 65 স্কোয়ার করতে, আর 65 স্কোয়ার তোমার কাছে কত আসবে অ্যানসার? 5 5 25 আর 6 7 42, 4 2 2 5। 5 5 25 আর 6 7 42, 4 2 2 5, আর এটাই কি আমাদের কাছে অ্যানসার চলে আসতো, তাই তো? ঠিক। কারো ডাউট আছে কোশ্চেনে? না স্যার। বেশ,
চলো, এই দুটো কোশ্চেন ছিল দেখো 2015 সালের কোশ্চেন। 2018 একটা কোশ্চেন দেখো, এটা আমার কাছে ছিল অ্যাভারেজের উপর বেস করে। কি বলেছে যে একটা পরীক্ষায় একজন শিক্ষার্থীর গড় নম্বর কত ছিল? 63। সে যদি তার ভূগোল বিষয়ে আরো 20 নম্বর বেশি পেত এবং ইতিহাসে আরো 2 নম্বর পেতেন, তাহলে তার গড় গিয়ে দাঁড়াতো কত? 65। পরীক্ষাতে টোটাল কতগুলো সাবজেক্ট বা বিষয় ছিল তোমাকে বের করতে হবে। কিভাবে সলভ করবে? স্যার এক্স দিয়ে ধরতাম। কেন এক্স ধরবে? তুমি এক্স ধরার কোনো প্রয়োজন আছে কি এখানে? দেখো, বেসিক ওয়েতে তুমি যদি সলভ করতে চাও, তুমি ধরে নেবে যে তার টোটাল বিষয় কতগুলো ছিল, এক্সট্রা বিষয় ছিল। যদি এক্সট্রা বিষয়ে তার গড় নাম্বার 63 এসে থাকে, তখন তোমার টোটাল কত ছিল? টোটাল মানে আমরা কি বুঝি? এক্স ইন্টু 63 করলে আমাদের কাছে কত আসবে? 63 এক্স আসবে। ঠিক। এরপরে তুমি কি বলবে? স্যার, সে ভূগোলে আরো 20 নাম্বার বেশি পাচ্ছে আর ইতিহাস আরো 2 নাম্বার বেশি পাচ্ছে। টোটাল বেশি আগের থেকে এখন সে কত পাচ্ছে? 22 বেশি পাবে। 22 ইতিহাসে 2, টোটাল সে 22 আরো বেশি পাচ্ছে। এখন তার প্রাপ্ত নাম্বারটা কত এসছে? 63 আগে টোটাল ছিল, এখন আরো 22 নাম্বার তার সাথে বেড়ে যাবে। ঠিক। আর এখন তুমি যদি অ্যাভারেজ ক্যালকুলেট করো, মানে এই যে তোমার কাছে টোটাল নাম্বারটা 63x প্লাস 22 পেয়েছো, একে যদি তুমি টোটাল এক্সট্রা সাবজেক্টের মধ্যে ভাগ করে দাও, তবে আমরা কি জানি? অ্যাভারেজ মানে হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। টোটাল যত নাম্বার আমার কাছে আসবে, সেটাকে যদি আমি সমস্ত বিষয়গুলোর মধ্যে ভাগ করে দিই, আমার কাছে অ্যাভারেজ মার্কস চলে আসবে। তাই 63x প্লাস 22 নাম্বার টোটাল আমার কাছে ছিল, এটাকে আমি এক্সট্রা সাবজেক্টের মধ্যে যখন ভাগ করে দেবো, আমার নতুন অ্যাভারেজ যেটা তৈরি হবে সেটা কত দিয়ে দেওয়া আছে? 65 দিয়ে দেওয়া আছে। এবার তুমি এখান থেকে সলভ করতেই পারো, বাট এত কিছু তোমার কাছে কোনো করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? দেখো, তোমাকে শুধু একটা পয়েন্ট তুমি যদি মাথায় রাখো, অ্যাভারেজের যে কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করি, অ্যাভারেজ মানে হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউটেড। অ্যাভারেজ মানে কি হয়? ইকুয়াল ডিস্ট্রিবিউটেড। তো ছোট্ট এক্সাম্পল যদি আমরা নিই, যে তুমি কোনো একটা সাবজেক্টে 10 নাম্বার পেয়েছো, কোনো একটা সাবজেক্টে 20 পেয়েছো, আর সাপোজ কোনো একটা সাবজেক্টে তুমি 40 পেয়েছো, 40 না 30 ধরো, 30 পেয়েছো। তিনটে সাবজেক্টে তুমি একটা সাবজেক্টে 10, একটাতে 20, একটাতে 30 পেয়েছো। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করতাম যে তুমি তিনটে সাবজেক্টে অ্যাভারেজ মার্কস কত পেয়েছো, তোমার কি অ্যান্সার হতো? যোগ করে 3 দিয়ে ভাগ করতাম। যোগ করে তুমি তিনটে সাবজেক্ট দিয়ে ভাগ করতে, তিনটে সাবজেক্টের যোগফল কত হতো? 30, 20, 50, 10, 60। আর এটাকে যখন তুমি 3 দিয়ে ভাগ করতে, তোমার কাছে আসতো কত? 20, তাই না? তো তুমি এটা বলবে যে স্যার অ্যাভারেজ আমার কাছে বেরিয়েছে কত? 20। এই যে তুমি অ্যাভারেজ মার্কস পেয়েছো, মানে প্রতিটা সাবজেক্টে যে আমরা 20 করে পেয়েছি, আমি কিন্তু আদৌ কোনো সাবজেক্টে 20 পেতেও পারি অথবা নাও পেতে পারি। কিন্তু আমার এখানে কি বেরোলো? যে অ্যাভারেজ মার্কসটা আমার কাছে বেরোলো কি? 20 বেরোলো। এটা কেন বেরোলো? কারণ টোটাল মিলিয়ে যে আমি 60 পেয়েছিলাম, সেটাকে যখন তিনটে সাবজেক্টের মধ্যে ইকুয়াল ভাগ করে দিয়েছি, সেই ভ্যালুটা আমার কাছে কি এসেছে? অ্যাভারেজ বেরিয়েছে, যেটাকে আমি 20 ধরে চলছি। তার মানে অ্যাভারেজ মানে আমরা এটা বলতে পারি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। তুমি পাও বা না পাও, প্রতিটা নাম্বারের মধ্যে বা প্রতিটা সংখ্যার মধ্যে তোমাকে সেই নাম্বারটাকে ভাগ করে দিতে হবে সমানভাবে। এটাই বুঝি আমরা অ্যাভারেজ। আমার কাছে আগে অ্যাভারেজ কত ছিল? কতগুলো সাবজেক্ট ছিল জানি না, কিন্তু আগে অ্যাভারেজ কত ছিল? 63। পরবর্তীকালে তোমার অ্যাভারেজ বেড়ে কত হয়েছে? 65 বেড়ে হয়েছে। অ্যাভারেজ তোমার কত ইনক্রিজ হয়েছে? আগের থেকে তোমার এখন অ্যাভারেজ কত ইনক্রিজ হয়েছে? 2 ইনক্রিজ হয়েছে। মানে প্রতিটা সাবজেক্টে তোমার অ্যাভারেজ কত করে বেড়েছে? 2 করে বেড়েছে। ঠিক। টোটালে তুমি কত বাড়িয়েছিলে? তুমি বলো স্যার আমি আগে যা নাম্বার পেয়েছিলাম তার থেকে আমি ভূগোলে বাড়িয়েছি 20 নাম্বার আর ইতিহাসে বাড়িয়েছি 2 নাম্বার। টোটালে আমার কত বেড়েছে? 22 নাম্বার বেড়েছে। টোটালে আমার কত বেড়েছে? 22 নাম্বার। আর এই 22 নাম্বার টোটালে বাড়ার জন্য যদি প্রতিটা সাবজেক্টেই তোমার 2 নাম্বার করে বেড়ে থাকে, টোটাল কতগুলো সাবজেক্ট তোমার আছে? তুমি 22 কে কি করবে? 22 কে প্রতিটা সাবজেক্টে 2 নাম্বার করে বেড়েছে বলে তুমি 2 দিয়ে ভাগ করে দাও। কারণ আমরা কি শিখলাম? অ্যাভারেজ মানে হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। প্রতিটা সাবজেক্টে যদি আমার 2 নাম্বার করে বেড়ে থাকে, টোটাল 22 নাম্বার বেড়েছিল, তো 22 কে 2 দিয়ে ভাগ করলে তোমার কাছে টোটাল সাবজেক্ট কতগুলো বেরিয়ে আসবে? 11টা। তোমার অ্যান্সার কি হয়ে যাবে? স্যার অপশন সি। আর অন্য কিছু তোমাকে ভাবতে হবে না, তোমাকে এক্স ধরতে হবে না, তোমাকে টোটাল ক্যালকুলেশন করতে হবে, কিছুই করার কোনো প্রয়োজন। বোঝা গেল? হ্যাঁ স্যার, মানে শুরুতেই চিন্তাটা এক্স এর ওই দিক দিয়ে চলে আসে, মানে এটাই সমস্যা। ওকে, আর কারো কোনো ডাউট আছে এই কোশ্চেনটা নিয়ে? পরে একটা কোশ্চেন দেখো, যেটা 2015-তে এসেছিল, যে হুইচ ওয়ান ইজ কারেক্ট। শার্টস এন্ড ইন্ডিসেস এর কোশ্চেন, মানে সূচক এবং করণের কোশ্চেন কি দেওয়া আছে, তোমাকে কোনটা বড় কোনটা ছোট ক্যালকুলেট করতে হবে। আন্ডার রুটের ভিতরে একটা সিরিজ দিয়ে দেওয়া আছে। দেখো অপশনে তোমাকে বলেছে যে √9 + √7 এটা বড়,
তারপরে আছে √10 প্লাস √6, তারপরে আমরা পাচ্ছি √13 প্লাস √3, এরপরে আমরা পাচ্ছি √14 প্লাস √2। এটা তোমার কাছে ঠিক হবে নাকি অপশন বি তে যেটা আছে এটা ঠিক হবে নাকি অপশন সি তে যেটা আছে সেটা ঠিক হবে? আচ্ছা, এই কোশ্চেনটাকে তোমাকে সলভ করার প্রয়োজন নেই। আমাকে তুমি বলো যে টোটাল 4টে তোমার কাছে নাম্বার দিয়ে দেওয়া আছে। একটা হচ্ছে √9 প্লাস √7, একটা আছে √10 প্লাস √6, একটা দিয়ে দেওয়া আছে √13 প্লাস √3, আর একটা নাম্বার আছে √14 প্লাস √2। এই 4টের মধ্যে কোনটা সবথেকে লার্জেস্ট এটা বলো। কোনটা সবথেকে লার্জেস্ট? কোনটাকে তুমি সবথেকে লার্জেস্ট? ওই যে ইসে স্যার, ওই যে প্রথমটা হবে √9 প্লাস √7। কেন? কারণ স্যার এগুলো সবগুলো স্কোয়ার করে যোগ করলে পরে 9 আর 7 16 হবে। তো সবগুলোই 16 আছে, কিন্তু ওই 2ab যখন ফেলবো আমি তখন রুটের ভিতরে প্রথমটা 63 আসবে, পরেরটা 60 আসবে, পরেরটা 39 আসবে, পরেরটা 28 আসবে। √63 বড়। আর এটা যদি মাইনাসে দিতে থাকতো? মাইনাস দেওয়া হলে যেটা সবচেয়ে ছোট ওইটা বড় হইতো। সো আমরা কি প্রসেস এখানে অ্যাপ্লাই করতে পারি? যদি আমরা সবগুলোর দেখো স্কোয়ার নিয়ে নিতাম, সবগুলোকে যদি আমরা স্কোয়ার করে নিতাম, তো এখানে কি আছে দেখো √a প্লাস √b এই ফরম্যাটে আছে। আর তার যখন আমরা স্কোয়ার করব, a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি? স্যার a স্কোয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, 2 ইনটু a ইনটু b প্লাস b স্কোয়ার, মানে √b এর এখানে হোল স্কোয়ার হতো। তো রুটটা আমার উঠে যেত, এখানে শুধুমাত্র a চলে আসতো, প্লাস 2 ইনটু √ab পেতাম, প্লাস এখানে আমরা কি পেতাম? b পেতাম। ঠিক, এবার এটাকে যদি সাজিয়ে লিখি আমরা এরকম পাবো যে a প্লাস b প্লাস 2 ইনটু √ab, এটা আমরা পাবো। যখন তুমি সবগুলোর ক্ষেত্রেই স্কোয়ার করবে, দেখো এই রুটের ভেতর থেকে নাম্বার গুলো তোমার একদিকে বেরিয়ে চলে আসবে, যেটাকে আমরা a ধরছি, যেটাকে আমরা b ধরছি। যদি আমরা এখানে এটাকে √9, বিটাকে যদি আমরা √7 ধরে থাকতাম, তো 9 আর 7 এর যোগফল এখানে কত হতো? 7 9 16 হতো, প্লাস 2 ইনটু এটা তোমার 7 ইনটু 9 মানে 7 9 কত আসতো? 63 আসতো। পরেরটাকে যদি আমরা a 10 আর b কে যদি 6 ধরতাম, তাহলে a প্লাস b 10 আর 6 তোমার কাছে 16 হতো, প্লাস 2 ইনটু যখন তুমি √ab করতে 10 ইনটু 6 করলে তোমার কাছে কত আসতো? 60 আসতো। যোগফল যখনই তোমার কাছে সেম থাকবে, 9 আর 7 এর যোগফল 16, 10 6 এর যোগফল 16, 13 3 এর যোগফল 16, 14 এবং 2 এর যোগফল 16, এবং এগুলো যেহেতু আন্ডার রুট আছে, যখন তুমি সবগুলো স্কোয়ার করে নেবে, a এবং b এর ওই যে স্কোয়ারের যে যোগফলটা আমাকে যদি 16 চলে আসে, বাকি থাকা ডিফারেন্স কি হচ্ছে? সব জায়গাতে তুমি যোগফল 16ই পাচ্ছ, এগুলো তোমার ডিফারেন্স তৈরি করতে পারবে না। ডিফারেন্স তৈরি করবে কোথায়? না এই প্লাস 2ab যেটা আমরা নিচ্ছি, যে 2 ইনটু √ab, এই ভ্যালুটাই তোমার কাছে বুঝিয়ে দেবে যে কোনটা তোমার কাছে বড় ভ্যালু, কোনটা তোমার কাছে ছোট। এবার এখানে তুমি 2ab ভ্যালুটা কত পাচ্ছ? যে 2 ইনটু √7 ইনটু 9 করলে 63। এইটাতে আমরা কত পাবো? দেখো 2 ইনটু 6 ইনটু 10 করলে 60। এটাতে তুমি ভ্যালু কত পাবে? 2 ইনটু √3 ইনটু 13 করলে কত? 39। আর এখানে আমরা কত পাবো? 2 ইনটু √14 2 কত? 28। রুটের ভেতরে যেই ভ্যালুটা সব থেকে বড় হবে সেই ভ্যালুটা থেকে আমরা সব থেকে বেশি ভ্যালু পাবো। তো √63 যেটা আমাদের কাছে আছে, সেই √63টা আমাদের কাছে কি হবে? সব থেকে লার্জেস্ট ভ্যালু হবে। তাই এটাকে আমরা কি নিতে পারি? না সব থেকে লার্জেস্ট নিতে পারি। ঠিক, দেখো কত কনসেপচুয়াল কোশ্চেন। এটা তোমার কত এসেছিল? না সাব ইন্সপেক্টর স্কুল 2015 সালের কোশ্চেন ছিল। ঠিক, কারো ডাউট আছে কোশ্চেনে যে আমরা কিভাবে সলভ করলাম কোশ্চেনটাকে? তুমি বড় ছোট এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে। সব থেকে বড় হবে এটা, তারপরে বড় তুমি এটাই পাবে, তারপরে বড় আসবে এটা, দেন তুমি বড় পাবে কোনটা? এটা। তাহলে অপশন কোনটাকে তুমি চুজ করবে যেটা কারেক্ট? যেটা অপশন এতে আছে। এটা হবে তো? হ্যাঁ স্যার, এই নাম্বার। দেখো পরে একটা কোশ্চেন যেটা তোমার কোথা থেকে দিয়ে দেওয়া আছে? সিম্পল ইন্টারেস্ট থেকে। সিম্পল ইন্টারেস্ট থেকে একটা কোশ্চেন দিয়ে দেওয়া আছে। কি বলেছে দেখো, যে মিস্টার থমাস যথাক্রমে 14% বার্ষিক এবং 11% বার্ষিক সহজ সুদের হারে দুটো ভিন্ন স্কিম এ এবং বি তে 13,900 টাকাকে বিনিয়োগ করেছে। যদি 2 বছরে অর্জিত সাধারণ সুদ মোট পরিমাণ 3,508 টাকা হয়ে থাকে, তো স্কিম বি তে যেটা বিনিয়োগ করেছিল তার পরিমাণটা কত ছিল? টোটাল তোমার কাছে 13,900 টাকা ছিল। তুমি সেই 13,900 টাকাটাকে দুটো পার্টে রেখেছো। একটা পার্টে তুমি 14% ইন্টারেস্টে রেখেছো, সিম্পল ইন্টারেস্টে, সরল সুদে। আরেকটা পার্টে তুমি 11% সরল সুদে রেখেছো। 2 বছর পরে যখন তুমি টোটাল ইন্টারেস্টটা কাউন্ট করে দেখলে, সেই ইন্টারেস্টের পরিমাণ দুটো পার্ট থেকে মোট
তুমি যদি 3,508 টাকা পেয়ে থাকো, তাহলে এই দ্বিতীয় পার্ট বা স্কিম বি তে তুমি যে টাকাটা ইনভেস্ট করেছিলে সেই টাকাটার পরিমাণ কত তোমাকে জানতে চাচ্ছি। দেখি কি করবে, কনসেপ্ট বলো। তো আপনি পড়াছিলেন এটা, ওই দুইটা সুদের হারই মনে হয় সমান করে নিতে হবে প্রথমে, মানে 11%, 11%। ট্রাই করো, তারপর তো বলছি। আচ্ছা, বাকিটাও কেউ রেসপন্স করো, শুধুমাত্র পুরো ছাড়া তো কেউ রেসপন্সই করছো না। দেখো, ডিটেলস যদি তুমি কোশ্চেনটাকে সলভ করতে চাও, তুমি ধরে নেবে কি যে স্কিম এ তে সাপোজ আমি যদি x টাকা ইনভেস্ট করে থাকতাম, বাকি টাকাটা আমার স্কিম বি তে ইনভেস্ট হতো। তো বি তে যে ইনভেস্ট করার পরিমাণটা সেটা কত নিতাম, টোটাল 13,900 থেকে আমাকে করতে হতো x টাকা 7 টাকা। সিম্পল ইন্টারেস্টের আমরা ছোট থেকে একদম ক্লাস 7-8 থেকে আমরা একটা ফর্মুলা পড়ে এসেছি যে সিম্পল ইন্টারেস্টের যেটা ফর্মুলা আমাদের কাছে হয় সেটা হচ্ছে PTR ডিভাইডেড বাই 100, তাই না? সরল সুদ যেটা আমরা পাই সেটা হচ্ছে পি ফর কি, প্রিন্সিপাল মানে আসল কত ছিল, তার সাথে আমাকে টাইমটাকে মাল্টিপ্লিকেশন করতে হয়, আর রেট অফ ইন্টারেস্ট যেটা সুদের হার এটাকে মাল্টিপ্লিকেশন করে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দিই সেটা আমাদের কাছে কি চলে আসে, সরল সুদের পরিমাণ চলে আসে। যদি স্কিম এতে সাপোজ আমরা x টাকা ইনভেস্ট করে থাকতাম, তাহলে এটা আমাদের কাছে আসল ছিল। সেই টাকাটার উপরে আমরা টোটাল 2 বছরের যদি সুদ ক্যালকুলেট করি, যেখানে সুদের হার আমার কাছে কত ছিল, 40% ইন্টু 40 ডিভাইডেড বাই 100। এখান থেকে আমরা কি পেয়ে যাব না, প্রথম পার্টটাতে টোটাল যে পরিমাণ সুদটা আমরা ওখান থেকে পেয়েছি সেটার পরিমাণ আমরা এখান থেকে পেয়ে। বেশ, স্কিম বি তে আমরা ইনভেস্ট করেছিলাম কত টাকা, 13,900 টাকা মাইনাস x টাকা আমরা স্কিম বি তে ইনভেস্ট করেছি। সেটাও তোমার 2 বছরের জন্য ছিল। এখানে সুদের হার কত ছিল, 11%, ডিভাইডেড বাই তুমি যখনই 100 করে নেবে, এখান থেকে তুমি কি পেয়ে যাবে যে স্কিম বি তে যে টোটাল টাকাটা আমার ইনভেস্ট ছিল সেখান থেকে মোট সুদের পরিমাণটা আমি পেয়ে গেলাম। আর এই দুটো সুদকে যখনই তুমি যোগ করে দেবে, তোমার টোটাল সুদের পরিমাণটা কত আসবে, 3508 চলে আসবে। বলো এই কোশ্চেনটা আমরা বানাতে পারবো? হ্যাঁ স্যার, ওই ভুল করতেছিলাম। একদম বেসিক পার্ট, ছোট থেকে আমরা পড়েছি ক্লাস 5, 6, 7, 8 এর জিনিস। এই বেসিক ওয়েতে তুমি কোশ্চেনটাকে সলভ করতে পারো। এটা একটা মেথড, দেখো আমরা বললাম যে কোশ্চেনটাকে সলভ করা যাবে, কিন্তু টাইম লাগবে, তোমার 1 থেকে 1.5 মিনিট টাইম। মেথড নাম্বার 2 আমরা কি ইউজ করতে পারি, আমরা অ্যালিগেশন যে মেথডটা হয়, অ্যালিগেশন একটা প্রসেস যেটা থ্রুতে তুমি ডিফারেন্ট টাইপের চ্যাপ্টার কোশ্চেনকে সলভ করতে পারো। আমরা এখানে অ্যালিগেশন অ্যাপ্লাই করতে পারতাম। অ্যাকচুয়ালি অ্যালিগেশন আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি না, যেই জায়গাতে আমরা এভারেজ বের করতে পারবো সেই জায়গাতে আমরা অ্যালিগেশনও অ্যাপ্লাই করতে পারবো। অ্যালিগেশন এরকম হয় যে দুটো জিনিসের সংমিশ্রণে নতুন একটা কোনো তোমার কাছে নতুন জিনিস তৈরি হয়, এরপর আমাদেরকে ক্রস কি করতে হয় না, ডিফারেন্স নিতে হয়, দেন এখানে তোমার কাছে রেশিও বেরিয়ে আসে। এটাকে আমরা কি বলে থাকি না, একটা প্রসেস যেটাকে আমরা অ্যালিগেশন বলি। অ্যালিগেশন তুমি যদি অ্যাপ্লাই করতে চাইতে, যে সরল সুদ যেটা তোমার 2 বছরে টোটাল 3,508 টাকা হয়েছে, ওটা যদি আমি 1 বছরে ক্যালকুলেট করতাম, 2 বছরে সরল সুদ 3,508 যদি হয়ে থাকে, 3,508 যদি আমি 1 বছরের সুদ ক্যালকুলেট করতাম, 2 দিয়ে ভাগ করে দাও, প্রতি বছর তুমি কত করে পেয়েছো, 17 দিয়ে 34, 5 দিয়ে 10, 4 দিয়ে 8, 1,754 টাকা তুমি প্রতি বছর পেয়েছো। কি ছিল আমার কাছে 2 বছরের সরল সুদ দিয়ে দেওয়া ছিল 3,508 টাকা টোটাল, আমি 1 বছরে ক্যালকুলেট করলে কত পাচ্ছি, 1,754 টাকা পেলাম। বেশ, এবার তুমি একবার ধরে নাও যে এই যে তোমার 13,900 টাকাটার মোট ছিল দুটো পার্ট মিলিয়ে, স্কিম এ এবং স্কিম বি নিয়ে, তুমি পুরোটাকে স্কিম এ ধরে নাও।
যদি পুরোটাই আমার স্কিম এই ইনভেস্ট করা থাকতো 13,900 টাকা, আমি যদি সেখানে 14% ইন্টারেস্ট রাখতাম, আমি এক বছরে সেখান থেকে টোটাল কত পার্সেন্টেজ সুদ পেতাম, এই কত টাকা আমি সেখান থেকে সুদ পেতাম? তুমি বলবো স্যার সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাতে পুট করলে আমার কাছে আসল হচ্ছে 13,900 টাকা, আমি রেখেছি কত এক বছরের জন্য, সুদের হার কত আছে 14%, নিচে আমি কি নিয়ে নেবো 100 নিয়ে নেবো। দেখো 0 0 ক্যান্সেল আউট হবে, তোমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে কি না 139 এর সাথে 14 কে মাল্টিপ্লিকেশন করতে হবে। এবার যদি আমরা এটা মাল্টিপ্লিকেশন করতাম 139 ইন্টু 14, এটা আমাদের কাছে কত আসতো? দেখো 139 ইন্টু 14 মাল্টিপ্লিকেশন করলে কত হয় না 1946, ঠিক? আরেকবার তুমি যদি পুরোটাকে স্কিম বিতে ইনভেস্ট করা আছে এটা ধরে নিতে যে 13,900 টাকা পুরোটাই আমার স্কিম বিতে ইনভেস্ট করা আছে, সেখানে তোমার এক বছরের জন্য আমরা সুদ বের করতে চাইছি, কিন্তু সুদের হার কত না সেকেন্ড পার্টে তোমার সুদের হার হচ্ছে 11%, ঠিক? আর এটাকে যখন তুমি 100 দিয়ে ভাগ করবে, এখান থেকে তোমার মোট কি বেরিয়ে আসবে, সুদের পরিমাণটা বেরিয়ে আসবে। 139 কে তুমি যদি 11 দিয়ে মাল্টিপ্লিকেশন করো, দেখবে এখান থেকে মোট যে সুদটা আসবে সেটা হচ্ছে কত 1529 টাকা। এবার তুমি অ্যালিগেশন অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে? তুমি অ্যালিগেশন এটা অ্যাপ্লাই করবে যে স্যার পুরো টাকাটাই যদি আমি স্কিম এতে রাখতাম তাহলে আমার কাছে এক বছরে সুদ আসতো 1946 টাকা, পুরো টাকাটাই যদি আমি স্কিম বিতে ইনভেস্ট করে দিতাম তাহলে আমার কাছে 11% সুদ হিসেবে এক বছরের সুদ কত টাকা আসতো 1529 টাকা আসতো। বাট যেহেতু কিছু টাকা আমি এ পার্টে কিছু টাকা আমি বি পার্টে রেখেছি, তাই মোটের উপর আমার কাছে এসেছে কত না 1754 টাকা। এবার অ্যালিগেশন মেথডের কনসেপ্ট হচ্ছে তোমাকে বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুটাকে ক্রস ডিফারেন্সটা ক্যালকুলেট করতে হবে, মাইনাস করতে হবে। 1754 থেকে তুমি যখনই এই 1529 কে সাবস্ট্রাক্ট করবে, দেখবে তোমার কাছে আসবে কত টাকা 225 টাকা, ঠিক? আরেকবার তুমি যদি এই 1946 থেকে মাইনাস করে দাও ছোট ভ্যালুটা 1754 টাকা, এখানে তোমার কাছে আসবে কত? তুমি বলো স্যার 192 টাকা না 1754 1529, 1754 থেকে 9 5 14 2 1 3 2 5, ঠিকই তো আছে, তো 225 আর 192 আমরা পেলাম। এবার এখান থেকে যে রেশিওটা তোমার কাছে বেরিয়ে আসবে, রেশিও তুমি কত পাচ্ছ, কত দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে যাবেন। যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই, 3 7 21, 3 5 15 75 পাচ্ছি, 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 3 4 12 64 পেলাম, 75:64। এরপরে আর ভাগ করতে পারবে না স্যার। তো 75:64, এই যে পার্সেন্ট, এই যে আমরা এখানটাতে অনুপাতটা পেলাম, এই অনুপাতটা কিসের অনুপাত? তুমি বলবে স্যার একদিকে আমি রেখেছিলাম 14% ইন্টারেস্ট টাকা, আরেকটা পার্টে আমি রেখেছিলাম 11% ইন্টারেস্ট টাকা, এই দুটো টাকার যে পরিমাণটা তারই রেশিওটা আমরা পেয়েছি কত 75:64। কি পেয়েছি? 75:64, এটা আমরা পেয়েছি। টোটাল যদি 75:64 রেশিওটার আমরা যোগফলটা চেক করি, এটা আমাদের কাছে কত আসবে 4 5 9 7 6 13 139 রেশিও। এই 139 রেশিওতে তোমার কাছে রাখা ছিল কত টাকা? টোটাল 13,900 টাকা ছিল। সো এখান থেকে আমি 1 টাকা বা 1 রেশিওর ভ্যালু ক্যালকুলেট করতে পারি, তোমার কাছে কত চলে আসবে? 100 চলে আসবে। আর 100 যদি চলে আসে, তুমি বলো স্যার এই পার্টটাতে হবে আমার কাছে কত টাকা? 7,500 টাকা, আর এই পার্টটাতে হবে কত? 6,400 টাকা, ঠিক? তোমাকে কি জানতে চেয়েছে? তোমাকে জানতে চেয়েছে যে স্কিম বি তে তুমি কত টাকা বিনিয়োগ করেছিলে। তো স্কিম বি হচ্ছে তোমার 11%, মানে ডান দিকের পার্টটা, আর এটাতে আমরা কত টাকা পেয়েছি? 6,400 টাকা পেয়েছি। অপশন এ হয়ে যাবে, দেখো আমাদের রাইট হচ্ছে। এটা একটা মেথড, দেখো এই মেথডের থ্রু দিয়ে আমরা কোশ্চেনটাকে সলভ করতে পারি, এটাকে আমরা অ্যালিগেশন বলছি, ঠিক? আরেকটা মেথড হয় যেটা দেখবে যারা প্রিভিয়াস ক্লাস আমরা করেছো, অ্যালিগেশনের স্মার্ট ট্রিক্স তুমি অ্যাপ্লাই করতে পারো। কিরকম? যেখানে আমরা ধরে চলি যে কোনো একটা পার্টিকুলার জিনিস সেটা সবসময় নিজের কত হয় 100% হয়, কলম তার নিজের 100%, আমরা মোবাইলে ক্লাস করছি, মোবাইল তার নিজের 100%, আমি আমার নিজের 100%, এটা যদি ধরে চলি, কি ছিল না আমরা এই 13,900 টাকাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি। একটা পার্টে আমি রেখেছিলাম 11% ইন্টারেস্ট টাকা, আরেকটা পার্টে আমি রেখেছিলাম 14% ইন্টারেস্ট টাকা। আমি এই 14% এটাকে নিজের সুবিধার্থে ভেঙে 11 প্লাস কত লিখতে পারি? 11 প্লাস 3% লিখতে পারি। এই স্কিমেতে তোমার কাছে যাই টাকা থাক, স্কিম বিতে তোমার কাছে যাই টাকা থাক না কেন, দুটো টাকা মিলিয়ে তোমার কাছে 13,900 টাকা ছিল। আমি হিসেবে সুবিধার্থে যে পার্টটাতে 14% ইন্টারেস্টে টাকাটা রাখা ছিল সেটাকে আমি ভেঙে 11 প্লাস 3% কেন নিয়ে নিলাম? তার কারণটা হচ্ছে
দুটো পার্ট মিলিয়ে যদি 13,900 টাকা হয়ে থাকে, পুরোটার উপরেই এই বাম দিকের টাকাটার উপরেও 11% লাগু করতে পারবো, ডান দিকের টাকাটার উপরেও আমি 11% ক্যালকুলেট করতে পারবো। তার মানে পুরো টাকাটার উপরে 11% ক্যালকুলেট করা। সো পুরো যে 13,900 টাকা আমার কাছে আছে, এই টাকাটার উপরে যদি আমরা 11% ক্যালকুলেট করে নিতাম, আমাদের কাছে কত টাকা বেরিয়ে আসতো? এক্ষুনি আমরা বের করেছিলাম, তুমি বলবে স্যার কত টাকা বেরিয়ে আসতো? 1529 এই টাকাটা আমার কাছে বেরিয়ে আসতো। কিন্তু আমরা কি দেখেছিলাম যে 2 বছরে যদি আমাদের কাছে 3,508 টাকা সুদ হয়ে থাকে, 1 বছরে আমরা সুদ পেয়েছিলাম কত টাকা? 1754 টাকা আমরা সুদ পেয়েছিলাম। মানে আমার 1754 টাকা সুদ আসার কথা ছিল, আমরা যেটুকু হিসেব করলাম তাতে আমরা সুদ পেয়েছি কত টাকা? 1529 টাকা। আমরা কত টাকা সুদ এখনো পাইনি? তুমি বলবে স্যার 1754 থেকে যদি আমরা 1529 টাকা সাবস্ট্রাক্ট করে দিতাম, আমরা এখনো 225 টাকা সুদ পাইনি। 225 টাকা সুদের হিসাবটা আমরা এখনো পাইনি। আর এই 225 টাকা সুদের হিসাব আমরা পাইনি কেন? তার কারণ হচ্ছে এই ডান দিকের যেই পার্টটাতে আমার টাকাটা ইনভেস্ট করা ছিল স্কিম এতে, এই যে 14% ইন্টারেস্টে, তার আমরা 11%-এর কথা হিসেব করে নিয়েছি, কিন্তু এখন 3%-এর হিসাবটা আমরা করিনি। 14% ইন্টারেস্টের রেটে যেই টাকাটা রাখা ছিল সে তার নিজের 100% ছিল, নিজের 100% ছিল, তার আমরা 3% হিসেব করিনি। আর ওই টাকাটা 3% হিসেব করিনি বলেই আমরা 225 টাকা সুদের খবর পাইনি। আমরা কি বলতে পারি যে ডান দিকে যেই পার্টটাতে টাকা রাখা ছিল তার 3%-এর ভ্যালু যদি আমাদের কাছে 225 টাকা সমান হয়ে থাকে, তো পুরো টাকাটা নিজের যে 100% তার ভ্যালু তোমার কাছে কত আসবে? 225 ডিভাইডেড বাই 3, মাল্টিপ্লিকেশন কত লাগিয়ে দেবো? 100। দেখো এটাকে সলভ করলে তোমার কাছে আসবে 3 ছক 3 7 21, 3 5 15, 75, আর দুটো শূন্য লাগিয়ে দাও 75। এটা হচ্ছে তোমার পুরো পার্টটা বেরোলো, পুরো পার্টের টাকাটা বেরিয়ে গেল। যে 14% ইন্টারেস্টে আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম? 7,500 টাকা ইনভেস্ট করেছি। তো 13,900 থেকে তুমি 7,500 মাইনাস করে দাও, তোমার কাছে কত বেরিয়ে আসবে? 6,400 বেরিয়ে চলে আসবে। আর এটাই তোমার কি হবে? যেটা তুমি 11% ইন্টারেস্ট রেখেছিলে, মানে তোমার স্কিম বিতে ইনভেস্ট করেছিলে, তখন তুমি অ্যান্সার এটাকে দিয়ে দিতে পারবে। সো এই কোশ্চেনটাকে দেখো আমরা 3টে মেথডে সলভ করা শিখছি। আমার মতে বলে সবথেকে বেস্ট মেথড হচ্ছে এই পার্ট নাম্বার 3 বা মেথড নাম্বার 3, যেটা নিয়ে আমি ডিসকাস করছি। এটা তুমি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দিতে পারবে যখন তুমি এই টাইপের 3-4টে কোশ্চেনকে সলভ করে নেবে, তোমাকে স্যার কিছুই মনে হবে। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে কোশ্চেনে? না স্যার। না স্যার। লাস্ট একটা কোশ্চেন আজকের এই ডেমো ক্লাসে আমরা কমপ্লিট করবো, সেটা হচ্ছে এটা। দেখো বলছে অরুণ 2 বছরের জন্য একটা নির্দিষ্ট হারের সরল সুদে মনীষের কাছ থেকে নির্দিষ্ট কিছু টাকা ধার নিয়েছিল। তিনি যদি এই অর্থ সুনীলকে একই সময়ের জন্য একই বার্ষিক চক্রবৃদ্ধি হারে ধার দিয়ে থাকে, 2 বছরের শেষে তিনি চক্রবৃদ্ধি সুদ হিসাবে 2400 টাকা পেয়েছেন, কিন্তু 2000 টাকা শুধুমাত্র তাকে সাধারণ সুদ হিসেবে ফেরত দিতে হয়েছে। তো সুদের হার কত টাকা ছিল? মানে এরকম টাইপের হয়েছে যে আমরা কারো একটা কাছ থেকে টাকা ধার নিয়ে এসেছি, কিন্তু ধার যখন নিয়ে এসেছি তখন নিয়ে এসেছি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। আবার নিজে ব্যবসা করার জন্য এই টাকাটা কাউকে একটা ধার দিয়ে দিয়েছি, তাকে যখন ধার দিয়েছি সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কি আমরা পড়েছিলাম? আমরা পার্থক্য পড়েছিলাম যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, মানে সুদের উপরে যখন আমরা আবার সুদ ক্যালকুলেট করি সেটাকে আমরা কি বলে থাকি? চক্রবৃদ্ধি সুদ বলে থাকি। সুদের উপরে যদি আমি আবার সুদ পেয়ে থাকি সেটাকে আমরা কি বলি? না চক্রবৃদ্ধি সুদ বলি। এটাই ডিফারেন্স হয়। এবং চক্রবৃদ্ধি সুদ 1 বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের সাথে সমান হয়ে যায়, কিন্তু 1 বছরের থেকে বেশি দিন তুমি যখনই ক্যালকুলেট করবে তোমার অলওয়েজ চক্রবৃদ্ধি সুদটাই কি হবে? সবসময় বেশি হবে। এবার কিছু পরিমাণ টাকা ধরে নাও এই পার্সনটা ধার নিয়ে এসেছিল এর কাছ থেকে, ধার নিয়ে এসেছিল, দেখলো যে একে 2000 টাকা দিতে হয়েছে, কিন্তু যখন সেটা চক্রবৃদ্ধি সুদে সেম পরিমাণ টাকা অন্য একজনকে ধার দিয়েছিল, তার কাছ থেকে সুদ হিসেবে পেয়েছে কত টাকা? না 2400 টাকা 2 বছরে। তোমাকে জানতে চেয়েছে যেই পরিমাণ টাকাটা ধার নিয়ে এসেছিল তাতে যে সুদটা লাগু হয়েছিল, সে সুদের হারটা তোমার কাছে কত? কি নেবে? আচ্ছা 2000 টাকা যদি আমরা সিম্পল ইন্টারেস্টে পেয়ে থাকি 2 বছরে, প্রতি বছর তোমার সিম্পল ইন্টারেস্ট কত টাকা করে হয়েছে?
1000 টাকা করে। 1000 টাকা করে। তো আমি এটা তো বলতে পারি যে প্রথম বছরও আমি 1000 টাকা সিম্পল ইন্টারেস্ট পেয়েছি, আর দ্বিতীয় বছরও আমি 1000 টাকা সিম্পল ইন্টারেস্ট পেয়েছি, একই না? হ্যাঁ স্যার। হ্যাঁ যখন তুমি চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেট করছো, চক্রবৃদ্ধি সুদ তোমার কাছে 2400 টাকা এসেছে। তো হাজার হাজার আর হাজার 2000 টাকা তোমার কাছে অলরেডি হয়েই গেল। 2400 টাকা যদি চক্রবৃদ্ধি সুদ হতে হয়, আর তোমার কাছে কত টাকা বাকি? 400 টাকা না? হ্যাঁ স্যার। তো এই 400 টাকাটাকে আমি এই জায়গাতে লিখতে পারি। কেন লিখছি না, প্রথম বছর যে সুদটা আমার কাছে 1000 টাকা ছিল, তার উপরে আমরা সুদ পেয়েছি কত? 400 টাকা। তবেই না চক্রবৃদ্ধি সুদ আমরা বলছি 2 বছরের ক্ষেত্রে। 1000 টাকা 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল। প্রথম বছর যে সিম্পল ইন্টারেস্ট আমি পেয়েছিলাম, তার উপরে যখন আমি সেকেন্ড বছরের সুদ ক্যালকুলেট করেছি, সেটাই আমাকে 400 টাকা হতে হয়েছে। তবেই না আমি 2 বছরের পরে মোট চক্রবৃদ্ধি সুদ আমার কাছে কত? 2400 টাকা আসবে। এই ফরম্যাটটা কি বুঝতে পারলে? এটা কি বুঝতে পেরেছো নাকি? আমি বললাম যে তোমার 2 বছরে সিম্পল ইন্টারেস্ট হয়েছিল কত? 2000 টাকা। তো আমি প্রতি বছর সিম্পল ইন্টারেস্ট 1000 টাকা পেয়েছি। প্রথম বছরও 1000 টাকা সিম্পল ইন্টারেস্ট পেয়েছি, দ্বিতীয় বছরও 1000 টাকা সিম্পল ইন্টারেস্ট পেয়েছি। আমি এরকম ভাবে ভাগ করব। কিন্তু 2 বছরে যদি আমাকে 2400 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট বানাতে হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে আমরা কি বুঝি না, প্রথম বছরে যে ইন্টারেস্টটা পেয়েছিলাম তার বছরেও আমি আবার ইন্টারেস্টটা পাবো। এটাই তো আমি বুঝি যে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? তো প্রথম 2 বছরে যে 1000 টাকা করে সুদ পাওয়ার কথা ছিল, সেটা তো আমি পেয়েছিলাম। কিন্তু আমাকে যদি 2400 টাকা সুদ আনতে হয়, তাহলে এই যে আর এক্সট্রা করে 400 টাকা সুদ আমি পেয়েছি, সেই 400 টাকা সুদটা কোথা থেকে পেয়েছি না, প্রথম বছরে যে আমি 1000 টাকা সুদ হিসেবে পেয়েছিলাম, তার উপরে আমি আরেকবার সুদ পেয়েছি বলেই আমি 400 টাকাটা ইনকাম করতে পারলাম, নাকি না? স্যার। হ্যাঁ এই যে 400 টাকা স্যার শুধু তো সুদের উপরে হিসাবটা হবে না, মানে আসল আর সুদ মিলে তো হিসাবটা হবে 400 টাকা। বা তোমার কাছে আসল যাই থাক না কেন, শোনো, তোমার কাছে আসল যাই থাক না কেন, আসল তোমার কাছে যাই থাক না কেন, যখন তুমি রেট অফ ইন্টারেস্টটাকে প্রথম বছরে অ্যাপ্লাই করেছো, তুমি 10,000 পেয়েছো, সেকেন্ড বছরে আমি অ্যাপ্লাই করে 10,000 পেয়ে গেছি। এবার এক্সট্রা করে টাকা আমি কোথা থেকে পাবো না, প্রথম বছরে যে সুদটা 1000 টাকা ছিল তার উপরে আমি এক্সট্রা করে পাবো না, তুমি তো চক্রবৃদ্ধি সুদটা হবে, এটা বোঝো। দ্বিতীয় বছরে আরো 400 টাকা এক্সট্রা পাচ্ছি। দ্বিতীয় বছরে আমি 400 টাকা আরো এক্সট্রা পেয়েছি, সেই জন্য দ্বিতীয় বছরের নিচে রাখলাম। আর ওই 400 টাকাটা তুমি কোথা থেকে পেয়েছো না, প্রথম বছরে যে 1000 টাকাটা আমি পেয়েছিলাম, তার উপরে যে সুদটা পেয়েছি, সেটাই আমার কাছে 400 টাকা রেজাল্ট দিয়েছে, তাই না? তো তুমি বলবে স্যার সুদের হার কিভাবে ক্যালকুলেট করবে না, এই 400 টাকা তুমি ইন্টারেস্ট কামিয়েছো বা ইনকাম করেছো কত টাকার উপর না, 1000 টাকার উপর। পার্সেন্টের জন্য জানতে চেয়েছি, আমরা সবসময় কি করি, 100 লাগিয়ে পার্সেন্টেজ সিম্বল অ্যাড করে দিই। এবার এটাকে যখন তুমি সলভ করে নেবে, দেখো 0000 ক্যান্সেল আউট হবে, 1 0 ক্যান্সেল আউট হবে, তোমার কাছে কত বেরিয়ে আসবে না, 40%। অপশন এ হয়ে যাবে তোমার কাছে। কিছু নেই কোশ্চেনে, দেখো এত বড় দেখতে কোশ্চেন, কিন্তু জাস্ট এক লাইনের অ্যান্সার। ঠিক আছে, চলো, যদি আরো তোমাদের ডেমো ক্লাসের প্রয়োজন হয় স্যারকে জানিও, তাহলে আমরা আরো একটা ক্লাসে 2018 যে ভালো ভালো লেভেলের কোশ্চেন গুলো ছিল সেগুলোকে আমরা কমপ্লিট করবো। আজকে এমনিতে অনেক টাইম হয়ে গেল, আপাতত এইটুকুই থাক। যদি তোমাদের মনে হয় যে আরো ডেমো ক্লাস লাগবে ম্যাথের ক্ষেত্রে, তাহলে স্যারকে জানিও, সেরকম ভাবে আমরা ক্লাস অ্যারেঞ্জ করব। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ স্যার।